তোমাকে বলিনি ওই ছেলের সাথে কথা বলবা না? কোনো ছেলের সাথেই কথা বলবা না। কিন্তু তুমি কেন ছেলেদের সাথে কথা বলো? আমার কিন্তু অনেক খারাপ লাগে। এই, তুই কে রে? আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না তোকে বলে দিতে হবে? আমি তোমাকে ভালোবাসি। আমার কষ্ট হয়, অনেক খারাপ লাগে। কেন তুমি বুঝো না? তোকে কতবার বলবো তোর সাথে আমার যাবে না? কেন যাবে না? মানিয়ে নিতে পারলে সব কিছু সম্ভব। দেখ, এইসব আজাইরা প্যাচাল পারিস না তো। ভালো লাগে না এইসব। আর তুই তোর মতো কাউকে খুঁজে নে। তোর থেকে দেখেছিস কত বড় আমি? 4 বছরের বড় তোর থেকে, বুঝেছিস? তোমাকে ছাড়া তো অন্য কাউকে ভালো লাগে না। আর আমি তোমার পাশে দাঁড়ালে তুমি আমার থেকে 4 আঙ্গুল ছোটই হবা। এমন করো কেন? তুমি শুধু অবহেলাই করো। একটু ঠিকমতো কথা বললে কি হয় শুনি? থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে যা। না হলে তোর এই দিকের দাঁত ওই দিকে, আর ওই দিকের দাঁত এই দিকে করে রেখে দেব। আমাকে এখন পড়তে দে, না হলে সত্যি সত্যি মেরে দেবো। এমন করো কেন? শুধু তো ভালোবাসা এসেছি, নাকি? আকাশা, তোকে তো আমি। হিরাপু চেয়ার থেকে উঠতেই দিলাম দৌড়। এক দৌড়ে নিজের রুমে। চলেন, পরিচিত হয়নি। আমি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের একমাত্র সন্তান। শুধু গল্পে, বাস্তবে না। সে যাই হোক, আমি এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর এতক্ষণ যাকে ভালোবাসি ভালোবাসি বলছিলাম, সে হচ্ছে আমার চাচাতো বোন ইরা। জয়েন্ট ফ্যামিলি। ইরানিটাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা বুঝতেই চাইছে না। আমার থেকে 4 বছরের বড়, মাস্টার্স কমপ্লিট, এখন জব খুঁজছে। বলছিল যে কলেজে পড়ি ওখানে নাকি চাকরি নেবে, তাই খেয়ে না খেয়ে পড়াশোনা করছে। ওখানেই ইরা আপু পড়াশোনা করেছে। মাঝে মধ্যে কলেজে কাজের ক্ষেত্রে যাই, বাইরে ঘুরতে যাই। কিন্তু ওর সাথে 2-3টা ছেলে মেয়ে থাকেই। ছেলেগুলোদের ছেলেগুলোদের দেখে অনেক রাগ হয়। ওর পাশে বসে থাকলে, কথা বলতে দেখলে অনেক কষ্ট হয়। ইরাপুকে বলি এগুলো না করতে, কিন্তু ও এগুলো বেশি বেশি করে। আর একটা ছেলে ফ্রেন্ডও আছে, তাই আরও বেশি করে আমার চলে। বসে বসে ভাবছি এর কি করব, কিন্তু বুঝতে পারছি না কি করব। কিছুক্ষণ পরে একটু আমিও পড়ি। না পড়লে কপালে দুঃখ আছে। বই খুলে রেখে মোবাইল টিপছি, তখন কেউ কান ধরে মোটর দিল। ও মা গো, কান ছিঁড়ে গেল গো। এই কেড়ে ছাড়া লাগছে তো। তুই পড়ছিস না মোবাইল দেখিস? আমি সব কিছুই পারি। সব কিছু পারিস, তাই তো ফেল করিস। আপু ফোন নিয়ে নিল। এই তুমি আমার ফোন দাও, না হলে কিন্তু ভালো হবে না। আগে পড়, তারপরে ফোন পাবি। এই যে, আমি তোর বিছানায় বসলাম। যদি দেখেছি পড়িস না, তাহলে তোর কানের জায়গায় কান থাকবে না। আমি পড়বো না। তুমি তোমার রুমে যাও আর আমার ফোন দাও। এই নানির মেয়ে এখানে আবার কোথা থেকে আসলো? এই নামও কিছু না। ইরা, ও যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত ওর ফোন ওকে দিবি না। আর বেত নিয়ে বস, যদি টেরা বেকা দেখিস তাহলে ওর পিঠের ছাল তুলে নিবি। ছোট আম্মু, এই গাধাকে পিটিয়ে কখনো মানুষ করতে পারবো না। ও গাধাই থাকবে। দেখো, আমাকে কথা বলবো না। দেখো, আবার রাগ দেখাচ্ছে। না আসলে তা নয় আম্মু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ছি। পড়ছে কে? শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি। যদি পড়াতে মন না বসে তাহলে পড়বো কিভাবে? ফোনে ফিঙ্গার লক দেওয়া আছে, তাই যতই ফোনের ভিতরে কি আছে দেখার চেষ্টা করুক না কেন, কিন্তু কাজ হবে না। কিছুক্ষণ পরে ইরাপু ওখান থেকেই বলল, এই, তুই পড়ছিস না কি করছিস? শুধু পড়ার পড়া। এত পড়ে হবে কি? ঘুরে তো ওই বিয়ে শাদি করে সংসার করে খাওয়া লাগবে। বিড়বিড় করে কি বলিস? যা বলবি জোরে বল। পাগলের পেট খারাপ তো, ও কিছু না। আর আমার পড়া শেষ, এখন ফোন দাও। হারামজাদা, তুই পড়লি কি যে পড়া শেষ? 2 ঘন্টা পড়বি, তারপর ফোন পাবি। তার আগে না, আমি ফোন নিয়ে গেলাম। এটা কিন্তু ঠিক হচ্ছে না আপু। তুমি আমাকে আমার ফোন দাও। ইরাপু আর কিছু বলল না, উঠে চলে গেল। দূর চাই। আমি উঠে ইরাপুর রুমে এলাম। আমাকে দেখে বলল, তুই পড়া বাদ দিয়ে এখানে কি করছিস? ফোন দাও। ছোট আম্মুকে কি ডাকবো? দূর চাই। আচ্ছা শোনো না, আই লাভ ইউ। আমার কথা শুনে ইরাপু স্কেল নিয়ে উঠতেই আবারও রুমে চলে এলাম। ইস,
একটা পিসি অথবা ল্যাপটপ থাকলে কত যে ভালো হতো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। তাই নিচে এলাম খাবার খাওয়ার জন্য। আম্মু, ও আম্মু, খাবার দাও। এমনভাবে ষাঁড়ের মতো চিৎকার না করলে হয় না। বুঝলাম না, আম্মু কি আব্বুর সাথে ঝগড়া করেছে নাকি? না হলে তো এমনভাবে রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছি না। আমি খেতে বসলাম। একটু পরে ইরাপু এলো। তারপর আমি খাওয়া শেষ করে ইরাপুর রুমে চলে এলাম। কিন্তু ফোন দেখতে পেলাম না। কোথায় ফোন রেখেছে আল্লাহ জানেন। তাই আবার আমার রুমে এলাম। এসে দেখি আমার বিছানায় ফোন আছে। তাই দরজা লাগিয়ে লাইট অফ করে ফোন নিয়ে চালাতে লাগলাম। কিছুক্ষণ ফোন চালিয়ে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুমের 14টা বেজে গেল। যাও তো, আমি উঠতে পারবো না। তুই কি উঠবি না পানি নিয়ে আসবো? উঠবো না, যা করার করো তুমি। ইরাপু কিছু না বলে আমার ওয়াশরুমের দিকে যেতে লাগলো। তাই একবারে উঠে দাঁড়িয়ে পড়েছি। তারপর গিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিলাম। এই কুত্তা, দরজা খোল, না হলে কিন্তু ভালো হবে না। তুমি প্রতিদিন এমনভাবে আমার ঘুমের 12টা বাজিয়ে দাও, তাই এটাই তোমার শাস্তি। দেখ, আজকের দিনটা যদি ভালো থাকতে চাস তাহলে দরজা খুলে দে, না হলে তোর কি হতে পারে তুই ভালো জানিস। ভয়ে চুপচাপ দরজা খুলে দিলাম। পাগলেও নিজের ভালো বুঝে। ইরাপু দরজার বাইরে এলো, সাথে একটা বালতি। আমি পালাতে যাব, তার আগেই ইরাপু দিল শরীরে পানি চালিয়ে। সকাল সকাল তুমি এটা কি করলা? বালতিতে দেখি আরও পানি আছে। তাই বালতি কেড়ে নিয়ে দিলাম ইরাপুর দিকে চালিয়ে। শুধু আমাকে পানি দিয়ে ভেজানো? এবার নাও, তুমি সকাল সকাল গোসল করো। বিবাহিতরা সকাল সকাল গোসল করে, কিন্তু আমরা তো সিঙ্গেল, আমাদের ভিতরেতে কিছু হয়নি। আচ্ছা চলো, যখন গোসল করলাম তখন ওটাও করিনি। ওটা করেনি মানে? এই, তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? তুমি যেটা ভাবছো ওটাই। আচ্ছা চলো না, বাকি কাজটুকু করিনি। তোকে হাতের কাছে পেলে তোর কি যে হবে তুই ভাবতেও পারছিস না। ইরাপু তেড়ে আসতেই পা পিছলে আমার উপর ধপাস করে পড়ে গেল। ও মা গো, আমার কোমর বুঝি গেল। উহু। আমি নিচে পড়ে ইরাপুর দিকে তাকিয়ে আছি। ইরাপু শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সুযোগ বুঝে দিলাম কপালে একটা কিস। রেগে উঠে গিয়ে আবারও পা পিছলে আমার উপর পড়ে গেল। এবার খুব জোরে লেগেছে। ও মা গো, গেলাম গো, কি জোরে না লাগলো। আমার এমন চিৎকার দেওয়া দেখে ইরাপু তাড়াতাড়ি আমার মুখের উপর ওনার ঠোঁট দিল। আমার তো বড় বড় চোখ হয়ে গেছে। ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইরাপু আবার উঠে গেল। এবার সাবধানে উঠেছে। লজ্জা পেয়ে ইরাপু চলে গেল। আমি ঘুরে ওনার দিকে তাকিয়ে আছি। তখনই মায়ের আগমন। আমাকে ওভাবে পড়ে থাকতে দেখে বলল, কিরে, তুই এমনভাবে কলা গাছের মতো পড়ে আছিস কেন? আর ফ্লোরে পানি কেন? আর তুই ভিজলি কিভাবে? ইরাও ভিজে গেছে। ওই কুত্তি আমার এমন অবস্থা করেছে। ও মা গো, কোমর বুঝি ভেঙে গেছে, একটা হাড়ও আস্ত নেই। ন্যাকামি না করে উঠে ফ্রেশ হয়ে নে। এরা দিন দিন বড় হচ্ছে না, আরও ছোট হচ্ছে, আল্লাহ জানে। উঠছি, এত রাগও কেন? আমি সাবধানে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বের হতে দেখি আম্মু পানিগুলো পরিষ্কার করে চলে গেছে। শরীরে হালকা পেইন হচ্ছে। এমন একটা আলুর বস্তা যদি আমার উপর পড়ে তাহলে কি ব্যথা হবে না? তারপর নিচে নেমে এলাম খাবার জন্য। আমি গিয়ে বসতেই আম্মু খাবার দিতেই খেয়ে নিলাম। ইরাপুর দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। বড় আম্মু, তুমি একটা বিচার করে দাও। কি হয়েছে? কিসের বিচার? আমার কথা শুনে ইরাপু রেগে তাকালো। তোমার মেয়ে আজকে আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। তারপর পুরো কথা বলার আগেই কেউ আমার পায়ে চিমটি কাটলো। ও মা গো, খেলাম গো। এই তুই ফাজলামি না করে চুপ করে খা। বুঝতে পারছি না এরা দুজনে বড় হচ্ছে না দিন দিন ছোট হচ্ছে। দুজনে সাপে নেউলের মতো একে অপরের পেছনে সব সময় লেগে থাকে। আহা, ওকে বলতেই দাও না। আর এমনভাবে চিৎকার করলি কি জন্য? বিড়াল পায়ে আঁচড় দিয়েছে, তাই চিৎকার দিয়েছি। তুই এখানে বিড়াল পিড়লি কোথায়? বাসায় তো কোনো বিড়াল নেই। ওরা তো আমিও জানি। এই যে এই আলুর বস্তাকে বিড়াল বলেছি, কথাটা বলতে দেরি, কিন্তু পায়ে লাথি পড়তে দেরি না। ডাইনি, তোকে তো আমি আজকে। এই দেখেন ভাবি, আবারও দুজনে ঝগড়া শুরু করেছে। এদের নিয়ে আর পারি না। দুজনে আছে বলেই তো মনে হচ্ছে বাসায় লোকজন আছে। দুজনের একজন যখন থাকে না তখন কেমন বাসাটা ফাঁকা ফাঁকা মনে হয়। তারপর খাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে এসে বন্ধুদের পাশে বসলাম। আজকে সকালের কথাটা মনে হতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। ইস,
কি ভালোই না লাগছিল তখন। কিরে এমনভাবে হাসছিস কি জন্য? না তেমন কিছু না, এমনি এমনি হাসি আসছে। তুই বলবি আর আমি বিশ্বাস করে নিলাম। বল কি হয়েছে? সকালে ইরাপ্পু নিজ থেকে কিস করেছে। আহা কি যে ভালো লাগছে না, বলে বোঝাতে পারবো না। আরে আমার প্রেমিক পুরুষ রে, কি জন্য কিস করছে শুনি। তাহলে শোন। তারপর ওদের সব বললাম। কিন্তু ভাই, এই মেয়েকে বোঝাপড়ো, তাই শালা এত কিছু করলাম রাজি করানোর জন্য, কিন্তু কিছুতেই কাজ হলো না। কিভাবে যে রাজি করাই। জেলাস ফিল করা তাইলে রাজি হলে হতে পারে। সেটা কি করিনি ভেবেছিস? কিন্তু কাজ হয়নি। আব্বুকে গিয়ে বলে দিয়েছে। ভাই রে ভাই, সেদিনের মায়ের কথা এখনো মনে পড়লে শরীর ব্যথা করে। বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। যার সাথে কথা বললাম সে আমার ফ্রেন্ড মেহেদি। আর আরেকটা আছে রাকিব, ও এখনও আসেনি। আর আরেকজন আছে নুসরাত, ওও আসেনি। তারপর এমনভাবে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হলো, তখন ক্লাসে চলে আসলাম। বিকেলে চুপ করে বসে আছি। তখন ইরাপু এলো। আসতে বললাম, আজকে সে স্বাদ পেয়েছি, এখনও ঠোঁটে লেগে আছে। বলছি কি আরেকবার কি সে স্বাদ পাওয়া যাবে? আয় কুত্তা, তোকে ভালো করে স্বাদ দিচ্ছি। আমি কুত্তা হলে তুমি কুত্তি? আচ্ছা শোনো না, ও আপু শোনো না। কানের পাশে একদম ঘ্যান ঘ্যান করবি না। আহা শোনো না, এমন করছো কেন? চলো না প্রেম করি, তোমার সাথে প্রেম করতে ইচ্ছে করছে। আসো শোনা, কাছে আসো। আসো, তোমার সাথে প্রেম করি। শালা কুত্তা, তোর প্রেমের ভূত মাথা থেকে আজকে নামাবো, তারপর অন্য কিছু করব। একদম মারতে আসবা না, না হলে কিন্তু ভালো হবে না। খারাপ কি হবে সোনা? আসো সোনা, তোমার সাথে প্রেম করি। না, এর মতি গতি ভালো লাগছে না, এখান থেকে কেটে পড়াই ভালো। ও মা, এদিকে এদিকে আসছে। ও আম্মি বাঁচালো, ডাইনিতে খেয়ে নিল। বলেই উঠে দৌড় দিলাম এক দৌড়ে নিচে। এমন দৌড়ে আসছিস কেন? যদি পড়ে যাস তখন কি হবে শুনি? কি আর হবে, একবারে উপরে চলে যাব। দেখো কি সব বলছি। সে যাই হোক, আমি বাইরে গেলাম। তারপর বাইরে চলে এলাম। তারপর বাইরে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। তারপর আপুর রুমে গেলাম, দেখি পড়ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আবারও পড়তে শুরু করলো। আচ্ছা শোনো না। একদম আমাকে জ্বালাবি না, না হলে কিন্তু। আচ্ছা, তোমার কাছে একটু কি ভালোবাসা পাওয়া যাবে? তোমার একটু ভালোবাসা আমার অনেক প্রয়োজন, দিবা গো একটু ভালোবাসা। ভাই যা প্লিজ, আর আমাকে পড়তে দে। আর কয়দিন পরেই চাকরির ইন্টারভিউ আছে। জানো যে এ সময়ে তোমাকে জ্বালাবো, তাহলে এ সময়ে পড়তে বসো কেন? পরে কত সময় পড়ে আছে, তখন পড়তে বসো। এখন কি তুই যাবি না আমাকে উঠতে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেদিন এগুলো করব না সেদিন বুঝবা আমি কি ছিলাম। তুই কি এখন যাবি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ইরাপুর রুম থেকে চলে এলাম। আমার রুমে বসে আছি, কিন্তু ভালো লাগছে না। দূর, আবারও গিয়ে জ্বালিয়ে আসি। তাই উঠে আবারও ইরাপুর রুমে এলাম। শোনো না, একটা কথা বলতাম তো। তাড়াতাড়ি বলে এখান থেকে যা। ভালোবাসি তোমাকে, বউ হবে আমার। ইরাপু স্কেলটা নিয়ে আসতেই আবারও আমার রুমে চলে এলাম। এমনভাবে বেশ কয়েকদিন চলে গেল। চুপচাপ বসে আছি আর ভাবছি, আপু যদি ট্রেনিংয়ে চলে যায় তাহলে কিভাবে থাকবো আমি। এক মুহূর্ত না থাকলে কেমন জানি হয়ে যায়। আর 1 মাসের মতো ট্রেনিংয়ে চলে যাবে, তাহলে কিভাবে থাকবো আমি। 2 দিন পরই চলে যাবে। কি রে শয়তান, মন খারাপ হচ্ছে? না এমনিতেই। আচ্ছা, আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? কেন বুঝো না আমার ভালোবাসাটা? এখন পর্যন্ত তোর হাতের লেখাই বুঝতে পারলাম না, আর তোর ভালোবাসার কথা বলছিস? যেমনভাবে বলছো তেমনটাও আমার লেখা খারাপ না। আমার হাতের লেখা অনেক ভালো। আর সবসময় মজা করো কেন? আমি কিন্তু সিরিয়াস। তো কি করবে, বয়সটা কত ডিফারেন্স দেখেছিস? তোর থেকে আমি 4 বছরের বড়। আর তোর কি মনে হয় বাসার সবাই মেনে নেবে? এগুলো আমার দায়িত্ব, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো। আর বয়স কোনো ম্যাটার হলো নাকি? দেখ, এগুলো কখনো সম্ভব না। তুই কেন বুঝতে পারছিস না? তুমি কেন বুঝতে চাইছো না আমাকে, আমার ভালোবাসাকে? তোকে আমার পছন্দ না। যেদিন আমার লেভেলে আসবি সেদিন ভেবে দেখব। আর আমার সামনে এগুলো নিয়ে প্যাচাল পারিস না তো। ভালো লাগে না তোর এই সব কিছু। তুই বুঝছিস না, ইরিটেট ফিল করি আমি।
ও আচ্ছা। আচ্ছা, আমাকে ছাড়া থাকতে পারবে? তোকে ছাড়া থাকতে পারবো না কি জন্য শুনি? তুই যখন থাকিস না তখন তো আমি বিন্দাস থাকি। তুই থাকলে আমার মুডের 12টা বেজে যায়। এতটা বিরক্ত হও? অনেক বিরক্ত হয়। চলে যাবা তো মিস করবা না আমাকে? কে রে তুই যে তোকে মিস করতে যাব? ও, ভালো থাকলেই ভালো, কিন্তু আমার তো দিন কাটবে না তুমিই না। নাটকের কথা শোনো। ভালো লাগছে না, কেমন কান্না পাচ্ছে, তাই আর সেখানে দাঁড়াইনি। ছাদ থেকে রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এতটাই বিরক্ত হয়। আচ্ছা, আর নাই হলাম বিরক্তির কারণ। তুমি যেহেতু আমাকে ছাড়া ভালোই থাকো, তাহলে আমি তো তোমার ভালো লাগা নষ্ট করতে পারি না। লেভেলের কথা বললা না? আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম। সব কিছুই মেনে নিলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বালিশের উপর পড়ছে। বেশ কিছুক্ষণ ওভাবেই শুয়ে থাকলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে এলাম। আজকে আপু উঠাতে আসেনি, একাই উঠলাম। ফ্রেশ হওয়া শেষ করে নিচে খেতে এলাম। খাচ্ছি, তখন আম্মু বলল, আজকে দেখি এটা না ডাকতেই উঠে গেছিস। ঘুম ভেঙে গেছে, আর একা একাই তো উঠতে হবে তাই না? কারণ আপু তো আগামীকালই চলে যাবে, 1 মাসের মতো। তোমার ছেলের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি যে ওকে প্রতিদিন উঠাতে হবে? ওর সময় জ্ঞান নেই? ওকে এখনো ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা না তো কি, আর তুই ওর বড় বোন না বলে আবার দায়িত্ব দিতে হবে নাকি? তোর কোনো দায়িত্ব নেই? পারবো না ওকে প্রতিদিন ঘুম থেকে ডেকে দিতে। হবে না তোমাকে ডেকে দিতে, আমি একাই উঠতে পারবো। তোকে ভালো করেই চেনা আছে তুই কেমন। আগামীকাল থেকে কার সাথে এমনভাবে ঝগড়া করবি দুজনে শুনি? কে তোমার ছেলের সাথে ঝগড়া করতে যায়? তোমার ছেলেই তো ঝগড়া করতে আসে। ওরে দুধে ধোয়া তুলসী পাতা এলেন রে, কিছু করেন না উনি? আমি কিছু করি না, আমি ভদ্র মেয়ে। এবার দুজনের ঝগড়া থামাও, আগে খাওয়া দাওয়া তারপর ঝগড়া হবে। তারপর খাওয়া শেষ করে আমি আমার রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে দুপুরে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে নিচে আসতেই বড় আম্মু বলল, তোর আপুর সাথে শপিংয়ে যা তো। আচ্ছা ঠিক আছে, যাও, গিয়ে রেডি হয়ে আসো। ও, মনে তো হচ্ছে রেডি হয়ে বসে আছো। চলো চলো। তারপর আমি বাইক বের করে বাইকের উপর বসে আছি। তখন ইরাপু এসে বাইকের পিছনে উঠলো। উঠে কাঁধে হাত রেখে বলল, বাইক খুব জোরে চালাবি না, আর উঁচু নিচু দেখে চালাবি। আর রোড ব্রেকার যেখানে আছে সেখানে স্লো ব্রেক করবি, বুঝেছিস? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, সত্যি তুমি আমাকে ভালোবাসো না? তোকে যা বলার গতকাল বলে দিয়েছি। আর এখন ওইসব কিছু বললে বাইক থেকে নামিয়ে দে। না থাক, নামতে হবে না। তারপর আর কিছু না বলে শপিং মলে চলে এলাম। আসতেই দেখি ইরাপুর ফ্রেন্ড রাফিদ ভাই দাঁড়িয়ে আছে। বুঝলাম না এখানে সে কেন আছে। তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে শপিং করবা, তাহলে আমাকে কেন নিয়ে আসলে? রাফিদ ভাইকে দেখেই আমার মেজাজ গরম হয়ে গেছে। বাইক দাঁড় করাতেই ইরাপু নেমে চলে গেল। আমি বাইক পার্কিং করে এসে দেখি দুজনের কেউ নেই। এমনটা দেখে এতটাই খারাপ লাগলো বলার মতো না। শপিং মলের ভিতরে চলে এলাম। এসে অনেক খুঁজে ওদের পেলাম। গিয়ে রেগে বললাম, এটা কেমন ব্যবহার? কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। কেমন আছো বলো? ভালো, আপনি? এই তো ভালো। দুজনে কথা বলতে বলতে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছি। ওদের এমন আচরণে অনেক কষ্ট হলো। আমি শপিং মল থেকে বেরিয়ে মেয়েদিকে ফোন দিলাম। রিসিভ করতেই বললাম, কোথায় আছিস তুই? এই দোকানে বসে আছি। কিরে, মেহেদির ফোন তোর কাছে কি জন্য? দুজনে একসাথে বসে আছি আর মেয়েদের ফোন আমার কাছে। তুই কোথায় আছিস সেটা বল। আচ্ছা, আমি আসছি। তারপর ফোন কেটে দিয়ে ওদের কাছে চলে এলাম। তারপর আড্ডা দিতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি ইরাপু ফোন দিয়েছে। ফোন কেটে সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। বাসায় আসতেই শুরু হয়ে গেল আমার উপর ঝড় তুফান। তোকে পাঠিয়েছি ওর সাথে, কিন্তু তুই ওকে রেখে কোথায় গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে? হয়নি তো? তাহলে আমাকে এত কথা শোনানোর কি আছে? বুঝলাম না। কেমন বেয়াদব হয়ে গেছে, একটা কথাও ঠিক মতো শোনে না। দূর,
কিছু না বলে আমার রুমে চলে এলাম। এসে চুপ করে বসে আছি। তখন ইরাপু এলো, এসে বলল, তুই কোথায় গিয়েছিলি? কেন তোমাকে বলতে হবে কোথায় গেছিলাম না গেছিলাম? থাপ্পড় চিনিস? আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। ইরাপু আর একটু দাঁড়িয়ে থেকে চলে গেল। রাতে খাবার সময় আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না, উল্টো রাগ দেখাচ্ছে। কি রে, কথা কি সত্যি? বেশি বাড়লে ছেটে রেখে দেব, চিনিস তুই আমাকে? আমি কিছু না বলে চুপচাপ খেয়ে চলে আসলাম ছাদে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব, কি আর করার আছে। আমাকে তো ও সহ্য করতেই পারে না। আমার কথায় কাজে উপস্থিতে ও বিরক্ত হয়। তাহলে কি আর বলবো, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। থাক ওই সব কিছু, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু ভাবছি। তখন ইরাপু এসে পাশে দাঁড়ালো, তারপর বলল, তোর পড়াশোনা নেই, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আছে তো, তাই আর না দাঁড়িয়ে চলে আসলাম। ইরাপু পিছন থেকে ডাক দিয়েছে কয়েকবার, কিন্তু শুনিনি। তারপর রুমে এসে চেয়ারে বসে বই খুললাম, কিন্তু মন তো অন্য কোথাও হারিয়ে গেছে। পড়াতে কি মন বসে, চুপ করে বসে আছি। তখন ইরাপু এলো, কিছু কি বলবা? না, এমনি তোকে দেখতে এলাম। তুই কি আমাকে ইগনোর করছিস? না তো, তোমাকে ইগনোর করব কি জন্য? মনে হচ্ছে তুই ইগনোর করছিস। তুই কি আমার উপরে রেগে আছিস? তোমার উপর আবার কি জন্য রাগ করব? মনে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পড় তাহলে। ইরাপু চলে গেল। আমি চুপ করে বসে থাকলাম। পড়ার হলো না, তাই শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরাপুর ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, ডাকো কি জন্য? ওঠ, কত বাজে খেয়াল আছে? উঠবি না? পানি নিয়ে আসবো। উঠছি, যাও তো। ইরাপু ওয়াশরুমের দিকে যেতেই উঠে বসে গেছি। আমার এমনভাবে বসা দেখে ইরাপু হাসতে লাগলো। আমি একটু তাকিয়ে থেকে উঠে ওয়াশরুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। কিছুক্ষণ পর ইরাপু আমার রুমে এলো, এসে বলল, আচ্ছা থাক তাহলে, আমি গেলাম। আচ্ছা সাবধানে যেও। ইরাপু চলে গেল। আমি আবারও চুপ করে বসে রইলাম। কিছু ভালো লাগছে না। বুকের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ভুলে যাওয়ার এটাই সময়। কথা বলবো না, মেসেজ দিব না, কিছু করব না। জানি কখনো রাজি হবে না। অনেক বছর তো পিছনে লেগে থাকলাম, কিন্তু ফলাফল তো শূন্য। আর ফোন দিব না করে রাতে ইরাপুকে কয়েকবার ফোন দিয়েই দিলাম, কিন্তু রিসিভ করলো না বা ব্যাকও করলো না। হয়তো ব্যস্ত আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আপু হয়তো চাইছে না আমার সাথে কথা বলতে, কিন্তু আমার তো অনেক ইচ্ছে করছে কথা বলতে। আজকে 5 দিন হলো, কিন্তু ইরাপু আমার ফোন বা মেসেজের রিপ্লাই দেই না, অথচ বাসার সবার সাথেই কথা বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 25 দিন পর হঠাৎ করেই মামাতো বোন তাবাসসুম আমাদের বাসায় এলো। এই পেতনি আবার কি জন্য এলো আল্লাহ ভালো জানেন। কাছে আসতে বললাম, কিরে কি মনে করে? তোর কলেজে ভর্তি হয়েছি, তাই চলে আসলাম। এখান থেকে ক্লাস করব। ভালো করেছিস। বল কেমন আছিস, কি অবস্থা তোর? এই তো ভালো, কিন্তু তোর এমন অবস্থা কেন? কি একটা অবস্থা হয়ে গেছে। ছ্যাঁকা টাকা খেলি নাকি? প্রেম করলাম কখন যে ছ্যাঁকা খাবো? আর অসুস্থ, তাই এমন হয়েছে। না না, আমার তো সেটা মনে হচ্ছে না। কবি, ভাইয়ার এমন অবস্থা কিভাবে হলো? ও শত্রুটা তো বাসায় নাই, তাই মনে হচ্ছে এমন হয়ে গেছে। কেন, ইরাপু বাসায় নেই? কোথায় গেছে? ট্রেনিংয়ে গেছে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। তাবাসসুম চলে গেল। আমি আমার মতো করে বসে টিভি দেখতে লাগলাম। এতদিন হয়ে গেল ইরাপু আমার সাথে কথা বলেনি, তবে এর উচিত জবাব সময় হলে অবশ্যই দিব। একটু পরে তাবাসসুম আমার পাশে এসে বসলো, তাই ওর সাথে কথা বলতে শুরু করলাম। রাতে সবাই বসে খাচ্ছি আর গল্প করছি। খাওয়া শেষ হতেই আমি উঠে আমার রুমে চলে এলাম। একটু পরে তাবাসসুম এলো। তারপর কিছুক্ষণ কথা বলে চলে গেল। কিছুক্ষণ ফোন টিপে আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে দুজনে একসাথে কলেজে এলাম। কিরে কি অবস্থা তোদের? এই তো ভালো। আজকে থেকে তোকে একটু আলাদা আলাদা মনে হচ্ছে। আরে এটা কে রে, তাবাসসুম না? আরে তেমন কিছু না, আর আমাদের কলেজেই ভর্তি হয়েছে। বাহ ভালোই তো। আচ্ছা বস, আড্ডা দিবি। সবাই মিলে আড্ডা দিতে শুরু করলাম।
তারপর ক্লাসের সময় হতেই তাবাসসুমকে ওর ক্লাস দেখিয়ে দিয়ে আমরা আমাদের ক্লাসে চলে এলাম। এমনভাবে 6 দিন চলে গেল। এখন মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে। এখন আর ইরা আপুকে মেসেজ বা ফোন দিই না। আর কত ইগনোর সহ্য করব আমি। তাবাসসুমের সাথে ঘোরা, আড্ডা দেওয়া, এগুলো করে এখন অনেকটা ভালো লাগছে। চুপচাপ হয়ে থাকা আমিটা আবারও আগের মতো হয়ে গেছি। দুজনে পিঠে পিঠ লাগিয়ে দুই দিকে মুখ করে বসে আছি আর কথা বলছি। তখন কারো ছাদে আসার শব্দ পেলাম। দেখি ইরাপু আজকে যে আসবে, কিন্তু কেউ যে কিছু বলল না। ইরাপুকে দেখে কোনো রিয়াক্ট করলাম না। আমাদের দেখে কিভাবে করে যেন তাকিয়ে আছে। কে আসলো রে? ইরাপু এসেছে। আমার কথা শুনে তাবাসসুম ঘুরে তাকালো, তাকিয়ে বলল, কেমন আছো আপু? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আর তুই কেমন আছিস রে? ভালো আছি। আমি আর কিছু না বলে চুপ করে বসে থাকলাম। ইরাপু একটু তাকিয়ে থেকে চলে গেল। যাও, সমস্যা নাই। এখন তুমি আগের আমাকে খুঁজবা, কিন্তু পাবা না। আপু চলে গেল কেন? তা আমি কিভাবে বলবো? আচ্ছা, ওইসব বাদ দে। আমরা আমাদের মতো থাকি, দুজনে দুজনের মতো করে ফোন টিপতে ব্যস্ত। বাইরে থেকে ঘুরে আসি। এই থাক, আমি বাইরে থেকে ঘুরে আসি। ওকে যা। আচ্ছা শোন, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসিস। টাকা কি তোর দাদু দিবে? আমি আমার টাকা দিয়ে তোর জন্য চকলেট নিয়ে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিপটার নাতি, দেখ তোর বিকাশে টাকা চলে গেছে। ডেয়ারি মিল্ক আর ক্যাডবেরি নিবি। ওকে, ঠিক আছে। তারপর আমি উঠে চলে এলাম আমার রুমে। রুম থেকে নিচে আসতেই ইরাপু বলল, কোথায় যাবি? বাইরে যাব। আর কিছু না বলে বাইরে চলে এলাম। তারপর রাতে বাসায় এলাম। সবাই বসে বসে গল্প করছে। আমি গিয়ে তাবাসসুমকে চকলেট দিয়ে চলে এলাম উপরে। বসে আছি, তখন ইরাপু এলো। কিছু কি বলবা? কেন, এমনি কি আসতে পারি না? না, তেমন কিছু না। কবে থেকে এলো? কবে থেকে এগুলো চলছে? তোমার কথা ঠিক বুঝলাম না। চলছে মানে? কি চলছে? এই যে তোদের রিলেশন। হর্তা কথা, কী সব বলছো? না, তোদের ওভাবে বসে থাকতে দেখে ভাবলাম তোদের রিলেশন চলছে। তুই কি আমার উপরে রেগে আছিস? তোমার উপর রেগে থাকবো কেন? আর কারো উপর রাগ দেখানোর সময় আমার নেই। বাহ, অ্যাটিটিউড দেখাচ্ছিস মনে হচ্ছে। কবে থেকে আমার অ্যাটিটিউড হলো? তুমি আবার এখানে অ্যাটিটিউডের কি দেখলে? কিছু বলার থাকলে বলো, নাহলে আমাকে পড়তে দাও, আমি পড়বো। আচ্ছা, আমি কি কানে ঠিক শুনছি? তুই আর পড়া কবে থেকে? এই কয়েকদিন থেকে পড়ছি। আর ডিস্টার্ব না করে আমাকে পড়তে দাও। ইরাপু কিছু না বলে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকতেই খেতে এলাম। খাচ্ছি, তখন ইরাপু বলল, ছোট আম্মু, তোমার সেলামন পরিবর্তন কবে থেকে? বাহ, ভালো ভালো। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি ইরাপু। বিরক্ত হয়ে বললাম, ঘুম ভাঙালে কি জন্য? ওঠ, উঠে ফ্রেশ হ। বিরক্ত না করে যাও তো, আর আমাকে আমার মতো ঘুমাতে দাও। আমি সময় হলেই উঠে যাব। পানি নিয়ে আসবো নাকি? অসহ্য, বিরক্ত না করে যাও তো, আমি আমার সময় হলেই উঠে যাব। আর তুমি গিয়ে তোমার কাজ করো। ইরাপু কিছু না বলে বাইরে চলে গেল। আমি আমার মতো করে শুয়ে রইলাম। একটু পরে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে এলাম। ছাদে চুপ করে দাঁড়িয়ে আছি। তখন তাবাসসুম এলো। এসে বলল, কলেজে যাবি না? ছাদে কি জন্য? তুই রেডি হয়ে নে। তোর তো আবার আটা ময়দা মেখে রেডি হতে হতে অনেক সময় লাগবে। আমার আর কতক্ষণ লাগে? তাবাসসুম পেটের উপরে একটা মেরে চলে গেল। ডাইনি, সুযোগ বুঝে আমিও তোকে পিঠে নিব, মনে রাখিস। আমি আমার মতো করে দাঁড়িয়ে থাকলাম। ইরাপু পাশে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। তখন ইরাপু বলল, তুই কেমন চেঞ্জ হয়ে গেছিস? আগের মতো আমার সাথে কথা বলিস না, এড়িয়ে চলছিস। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। কিছু না বলে চলে গেলাম। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর নিচে এসে তাবাসসুম আসতেই দুজনে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে এলাম। বাইক নিয়ে আসতেই তাবাসসুম উঠে কাঁধে হাত রাখলো। তারপর কলেজে চলে এলাম। এমনভাবে 5 দিন চলে গেল। ইরাপুর সাথে আর নিজে থেকে কথা বলি না, আর ঝগড়া করি না, আর জ্বালাতে যাই না, এড়িয়ে যাই না।
তবে আগের মতো করে আর কিছুই করি না, শুধু ওগুলোই বাদ দিয়েছি। রাতে বসে বসে পড়ছি, তখনই ইরাপু আমার রুমে এলো। এসে আমার কলার ধরে উঠিয়েই রেগে বলল, তুই আমার সাথে এমন করছিস কি জন্য? কলার ছাড়ো। কলার ছাড়িয়ে নিয়ে বললাম, আমি আবার কি করলাম? আর তুমি আমার টি শার্টের কলার ধরলে কেন? তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কি জন্য? আমার সাথে আর আগের মতো ঝগড়া করিস না কি জন্য? হু আর ইউ? আমার কথা শুনে ইরাপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? তুই আমার উপর কি প্রতিশোধ নিচ্ছিস? বলিনি, আমার অত সময় নেই যে কাউকে রাগ দেখাবো বা কারো উপর প্রতিশোধ নিব। আমার রুম থেকে এখন যাও। ইরাপু কিছু না বলে চলে গেল। পরের দিন সকালে কলেজে যাবার জন্য নিচে আসতেই ইরাপু বলল, আমি তোর সাথে কলেজে যাব। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তাবাসসুম যাবে আমার সাথে। আর তোমার স্কুটি আছে না, ওটা নিয়ে যাও। তোমাকে আমাকে বলছো কেন? বলছি না আমি তোর সাথে যাব। আরে আজব তো, তোমার গাড়ি থেকে এমন করছো কেন? সেটাই তো, তুই তো তোর গাড়ি নিয়ে যা। তোর আব্বু তো তোর কথা মতো স্কুটি ঠিক করে নিয়ে আসছে। আর তুই যদি ওর বাইকে যাস তাহলে তাওয়াসুম কিভাবে যাবে? বোঝাও তোমার মেয়েকে, এখন বুঝবে আমি কি জিনিস। ভালোবাসি ভালোবাসি বলতাম, সব সময় পাশে থাকতাম বলে খুব সস্তা মনে করতে, তাই না? এখন বুঝবে আমি কতটা দামি। এখন তোমার কি কি হয়েছে, আরও কিছুদিন যাক, আরও কি হয় শুধু দেখিও। অপমান করেছো না, কষ্ট দিয়েছো না, তারপর আরও কত কিছু বলেছো। এই চল। তারপর আমি আর তাবাসসুম বাইক নিয়ে চলে এলাম। আপু, মনে হচ্ছে তোকে ভালোবাসে, তাই না? আরে দূর, ওইসব কিছু না, ওর বয়ফ্রেন্ড আছে। জানতাম না তো। আচ্ছা, তুই সিঙ্গেল আছিস না? চল, আমরা দুজনেই প্রেম করি। পাগলের মাথা খারাপ নাকি? তাই আমি তোর সাথে প্রেম করতে যাব? আমার দ্বারা ওইসব হবে না। আর তুই মামাতো বোন আছিস, মামাতো বোন থাক, বুঝলি? না, আমি তোর ও হব। পড়তে এসেছিস, মন প্রাণ দিয়ে পড়ালেখা কর। ওটা তোকে বলতে হবে না। আচ্ছা শোন না, তোর কি পছন্দের কেউ আছে? তুই জেনে কি করবি? আর চুপচাপ বসে থাক, আর আমাকে বাইক চালাতে দে। তারপর দুজনে কলেজে চলে এলাম। তাবাসসুম নেমে ওর বান্ধবীদের কাছে চলে গেল। এর ভিতরে বান্ধবীও বানিয়ে নিয়েছে। বসে বন্ধুদের সাথে কথা বলছি, তখন নুসরাত এলো, এসে বসে পড়লো। কিরে, তোর মুডে আবার কি হলো? ধুর, ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। আচ্ছা, তোদের কাছে কি ভালো লাগার ওষুধ আছে? থাকলে দে তো। তোর কাছে থাকলে আমাদের দে, আমরাই খাই। আচ্ছা চল, চারজনে মিলে ভাল লাগানোর ওষুধ বানাবো। তারপর দেশে দেশে ছড়িয়ে দিব, কারণ এখনো পর্যন্ত কেউ এই ওষুধ বানাতে পারেনি। আমরা তাহলে দুদিনেই বড়লোক হয়ে যাব, বুঝেছিস? ওরে আমার বিজ্ঞানী এলেন রে, তোর দ্বারা ওই গোয়ালঘর পরিষ্কার করা ছাড়া আর কিছুই হবে না, বুঝেছিস? আর তোকে দিয়ে তো টয়লেট পরিষ্কার করা ছাড়া আর কিছুই হবে না। খেলার মাঠে টানটান উত্তেজনা, যে কোনো সময় খেলার মাঠে হাতাহাতি হতে পারে। এই দেখ, আবার ভাস্করও চলে আসছে। তোকে দিয়ে এটা ভালো হবে। ধন্যবাদ ধন্যবাদ, তাও তো তুই বললি আমাকে দিয়ে কিছু হবে। আম্মু তো বলে আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। এমনভাবে আড্ডাটা জমে উঠলো যে যাকে পারছে সেভাবে বাজাচ্ছে। কিছুক্ষণ পরে ক্লাসের সময় হতে ক্লাসে চলে এলাম। 2টা ক্লাস পর ইরাপু এলো ক্লাসে, সাথে প্রিন্সিপাল স্যার এলো। এসে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। তারপর ইরাপু সবার সাথে পরিচয় নিতে শুরু করলো। আমাদের বেলায় আসতেই ইরাপু বলল, তোমাদের তিনজনকে আবার কি জিজ্ঞেস করব? তোমাদেরকে তো ভালো করেই জানি। তারপর থেকে শুরু করো। তারপর পরিচয় নেওয়া শেষ করে হালকা ক্লাস করে চলে গেল। দুপুরে খাচ্ছি, তখন ইরাপুও এসে খেতে বসলো। আম্মু খাবার দিতে দিতে বলল, আজকে কলেজে দিন কাটলো। ভালোই ছোট আম্মু, কিন্তু তোমার ছেলের দেখি এর ভেতরে বেশ কিছু মেয়ে ফ্রেন্ড হয়ে গেছে। কেন? তোমার ছেলে ফ্রেন্ড থাকতে পারলে আমার মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না কেন? তুমি তোমার ছেলে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতে পারবা, কিন্তু আমি পারবো না কেন? আমার কথা শুনে ইরাপু চুপ হয়ে গেল। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। দেখি তাবাসসুম একা একা বসে আছে। ওর পাশে গিয়ে বসে বললাম, কিরে ডাইনি, কি করিস?
ইরাপু আমাকে শাসিয়ে গেল আমি যেন তোর পাশে এমনভাবে না বসি আর তোর সাথে এমনভাবে কথা না বলি। বলছে আমি নাকি ওনার সব কিছুতেই ভাগ বসিয়ে দিয়েছি। কেন? এটা উনি বলার কে? আর তোকে বললেই তুই ওর কথা শুনবি নাকি? তা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে ইরাপু তোকে সত্যি সত্যি ভালোবাসে রে। এসব ফালতু কথা বাদ দে তো। তারপর দুজনে বসে ফোন চালাতে লাগলাম। একটু পরে ইরাপু এসে আমাকে ধরে উঠিয়ে নিল। অনেক রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। এমনভাবে টেনে ওঠাতে আমার অনেক রাগ হলো। সমস্যা কি তোমার? এমনভাবে ওঠানোর মানে কি? তুই এভাবে ওর পাশে বসে আছিস কি জন্য? তো কি হয়েছে? আমি বসবো না কি করব সেটা তুমি বলার কে? চাচাতো বোন আছো, চাচাতো বোনের মতো থাকো। আমার পার্সোনাল একটা লাইফ আছে, আর আমার পার্সোনাল লাইফে তুমি নাক গলাতে আসবে না। তুই এমন করছিস কি জন্য? এই যাও তো এখন। এই সুন্দর বিকেলে মোটাই নষ্ট করে দিল। দূর, ওখানে আর না থেকে রুমে এসে বাইকের চাবি নিয়ে চলে আসলাম। ওইদিকে এই, তোকে বারণ করলাম না ওর পাশে বসে থাকতে? তারপরেও তুই আমার কথা শুনছিস না কি জন্য? আমি কোথায় ওর আশেপাশে গেছি? ওই তো আমার পাশে এসে বসেছে। আর তোমার রেগে যাওয়ার কারণ তো বুঝলাম না। আপনার যেটুকু অধিকার আছে সেটুকু আমার অধিকার আছে। ও যেমন আপনার চাচাতো ভাই, তেমন ও আমার ফুফাতো ভাই। আমার কাছে থাপ্পড় খেতে না চাইলে এখান থেকে ওঠ এখন, যা। বুঝলাম না এনার সমস্যা কোথায়? আর বয়ফ্রেন্ড রেখে অন্যজনের জন্য এমন করতে তো একটু লজ্জাও করে না? এই দাঁড়া, তুই কি বললি? না কিছু না। যাওয়ার সময় আর দাঁড়ায়নি, নিচে চলে আসে। আমি বন্ধুদের কাছে চলে আসি। তারপর তিনজনে বাইক নিয়ে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে রাতে বাসায় এলাম। বাসায় আসতেই আব্বু বলল, এত দেরি করে বাসায় ফিরলে যে? আর এখন এমনভাবে বাসায় ফিরবো না তো কখন ফিরবে? ছোট থাকতেও এমন কথা শুনলাম, এখনও একই কথা বলছো। বিয়ে হয়ে গেলে বউ বলবে, যেমন তোমরা দুই ভাই এখন এমন করছো। আর বুড়ো বয়সে তো ইচ্ছা হবে না কোথাও যেতে, তাহলে ঘুরবে কখন? এই একদম মান সম্মানে হাত দিবি না। তুই কি বোঝাতে চাইছিস আমরা বউয়ের কথায় উঠি আর বসি? সেটার বলতে, আর আমি বলবো না মানে? চোখের সামনে তো দেখতেই পাচ্ছি। বাপু, বিয়েটা করো, তোমারও এই অবস্থা হবে। আমিও তো সেটাই বললাম। তার বাপ দাদারা এমন করেছে, আর তার ছেলে এমন করবে না সেটা কি করে হয়? আমার কথা শুনে আম্মু আর বড় আম্মু হাসছে। তাই বলি কি, আমাকে আমার মতো করে এমনভাবে ছেড়ে দাও। বাই। রুমে বিছানায় চুপ করে আধা হয়ে বসে আছি। তখন ইরাপু আমার রুমে এসে বিছানায় বসলো। আমি একবার তাকিয়ে আমার মতো ফোন চালাতে লাগলাম। একটু পরে ইরাপু বলে উঠল, তুই আর তাবাসসুমের আশেপাশে যাবি না, আমার ওকে সহ্য হয় না। তোমার সহ্য হয় না তো আমি কি করব? তোমার সহ্য হয় না তাই বলে আমি ওর সাথে কথা বলবো না, ওর পাশে বসবো না? এটা আবার কেমন কথা? আচ্ছা, কেন যাবো না শুনি? আমি বলছি তাই যাবি না। কে তুমি? আমাকে এগুলোর বলার কে তুমি? আর রাগ উঠাবি না, না হলে কি করব নিজেও জানি না। তোমার যা ইচ্ছা করো, আমাকে বলতে আসো কেন? আর এসব রাগ আমাকে দেখাতে আসবে না। যাও আমার রুম থেকে। এমন করছিস কেন? আমি কিছু করছি না, তুমি ঝগড়া করতে আসো। আর এখন আমার রুম থেকে যাও। ইরাপু চলে গেল। তারপর পরই ও রুম থেকে শব্দ আসতে শুরু করেছে। মনে হচ্ছে রুমের যা আছে সব কিছু শেষ। থাকতে চেয়েছো না একা? আমি না তোমার বিরক্তির কারণ? এখন তো সব কিছু বন্ধ করে দিয়েছি, তাহলে এমন করো কেন? মুক্তি চেয়েছো, মুক্তি দিয়ে দিয়েছি। চুপ করে শুয়েছি। আর ওইদিকে এমন ভাঙচুরের আওয়াজ পেয়ে সবাই ইরাপুর রুমে চলে গেছে। কি হয়েছে? তুই সবকিছু এমনভাবে ভাঙচুর করছিস কেন? কিছু হয়নি, যাও আমার রুম থেকে। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? আকাশ কিছু বলেছে? কেউ কিচ্ছু বলেনি, তোমরা যাও আমার রুম থেকে। বলবি তো কি হয়েছে? এমনভাবে সব ভাঙচুর করছিস কেন? বলছি না আমার কিছু হয়নি, যাও তোমরা এখান থেকে। তুই ইরাকে কি বলেছিস? এমন ভাবে রেগে আছে কেন? আমি আবার কি করলাম? আমি কিছু বলিনি তো। ইরাপু আসার পর থেকে দেখেছো ওর সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে? তুই যা গিয়ে ওর মাথা ঠান্ডা কর, না হলে রুমের সব কিছু ভেঙে ফেলবে। পাগল নাকি? আমি কিভাবে ওর মাথা ঠান্ডা করব? আর বড় পানি নিয়ে গিয়ে ওর মাথায় ঢেলে দিলেই তো পারো। তাহলে মাথা না, পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। ফাজলামি না করে এখন গিয়ে ওর মাথা ঠান্ডা কর। আজব তো তুমি। আমি কিভাবে ওর রাগ ভাঙাবো? দেখা গেল রুমের জিনিসপত্র ভাঙচুর করার বদলে
আমাকে ভাঙতে শুরু করেছে। আমি পারবো না যেতে, আর ওকে ওর মতো ছেড়ে দাও। একটু পরে ইরাপু চুপ হয়ে যাবে। আম্মু আর কিছু না বলে একটু তাকিয়ে থেকে চলে গেল। আমি আমার মতোই শুয়ে থাকলাম। একটু পরে খেতে এলাম। তখন আব্বু বলল, তুই ইরাকে কিছু বলেছিস? ইরাপুর দিকে তাকিয়ে বললাম, আমি আবার আপুকে কি বলবো? আর আমার কিছু বলাতে তো এমন রেগে যাবার কথা না। দেখো, হয়তো অন্য কিছু। হবে হয়তো। আচ্ছা, এখন ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিতে হবে। চাকরি তো করতে চেয়েছে, ওটা তো হয়ে গেছে। আর রাগ উঠতে না চাইলে চুপ করে থাকো। যদি এই বিষয়ে আর একটা কথা বলেছো তাহলে কিন্তু কি করব নিজেও জানি না। আগের মতো হলে মজা করতাম, কিন্তু এখন কিছুই বলবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম, কারণ আগামীকাল শুক্রবার, ছুটির দিন। পরের দিন সকালে ঘুম ভাঙলো। দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, তাই কেউ আসতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। তাই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। খাবার টেবিলে আছে, তাই খেতে লাগলাম। ইরাপুর দিকে আর চোখে তাকিয়ে দেখি রাগে গজগজ করছে। আমি সেদিকে খেয়াল না করে খাওয়া শেষ করে উঠে আড্ডা দেওয়ার জন্য বের হতে যাব। তখন আম্মু বলল, এখন আবার কোথায় যাচ্ছিস? বাইরে আড্ডা দিতে যাব। আম্মু আর কিছু বলল না। তারপর আড্ডা দিতে চলে এলাম বন্ধুদের সাথে। দুপুরে খাওয়া শেষ করে শুয়েছি। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ কারো গরম নিঃশ্বাস মুখের উপর পড়াতেই ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি ইরাপু। আমি কিছু বলতে যাব, তার আগেই আমার মুখ চেপে ধরে নিল। একদম লেপ্টে ধরে আছে। একটু ছোটার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই আর চেষ্টা করলাম না। দেখি ইরাপুর হাতে ব্যান্ডেজ করা আছে। হাত দিয়ে হাত সরিয়ে নিয়ে বললাম, এমনভাবে ধরে আছো কেন? তুই আমাকে এভাবে ইগনোর করছিস কেন? তোর ইগনোর আমি সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হয়েছে। আর এগুলোতে কষ্ট হয় নাকি? তোমার রাফিদ আছে না, ওর কাছে যাও। আমার কাছে কি? আমাকে ছাড়ো এখন, নাহলে আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। তুই যদি চিৎকার দিয়ে ডাকতে পারিস তাহলে ডাক, কোনো সমস্যা নেই। তুমি এখন সরো। আমি তোকে ভালোবাসি। আমি তোমাকে এখন আর ভালোবাসি না। এখন আমার জীবনে অন্য কেউ আছে। আর এখন সরো। তুই মিথ্যা বলেছিস কি জন্য? এই কয়েকদিনের মধ্যে তুই গার্লফ্রেন্ড পেলি কোথায়? তোমাকে ভালোবাসি বলে ওকে ঝুলিয়ে রেখেছিলাম। যখন তুমি বললে আমাকে নাকি তোমার সহ্য হয় না, আমাকে বিরক্তি লাগে, আমি না থাকলেই তুমি নাকি ভালো থাকো, তারপর ইগনোর তো ছিলই। তাই আমিও ওই মেয়ের সাথে রিলেশনে গেছি। তুই মিথ্যা বলছিস। তুই শুধুই আমার, অন্য কারো তোকে হতেই দেব না। যে তোর দিকে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উঠিয়ে নেব। এই ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ করে এখন ছাড়ো। আমার গার্লফ্রেন্ড যদি এইসব জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে, আর আমি ওকে কষ্ট দিতে চাই না। তোর গার্লফ্রেন্ডের নাম বল। পাগলের পেট খারাপ নাকি যে তোমাকে আমার গার্লফ্রেন্ডের নাম বলতে যাবো? তোমাকে আমার গার্লফ্রেন্ডের নাম বলি, আর তুমি গিয়ে ওকে উল্টাপাল্টা বুঝিয়ে তাড়িয়ে দাও। আর তুমি কি ছাড়বা? আম্মু। চোখ বড় বড় করে ইরাপুর দিকে তাকিয়ে আছি। একটু পরে ছেড়ে দিতেই বললাম, তুমি আমাকে রেপ করলে। ছাড়ো বলছি, ছাড়ো। তুমি যদি না ছাড়ো এবার জোরে চিৎকার দিব। আর একবার ছাগলের মতো চিৎকার করেই দেখ। আমি মুখে হাত দিয়ে বললাম, এবার উঠো, আমি বাইরে যাব। আমাকে বিকেলে দেখা করতে বলেছে। তুই আজকে কোথাও যেতে পারবি না। প্রয়োজনে তোকে বাসায় বন্দি করে রাখবো। আমাকে না হলে বন্দি করে রাখবা, কিন্তু আমার মনকে তো আর রাখতে পারবা না। আমার মন তো ঠিকই ওর কাছে চলে যাবে। দেখি তোর রিলেশন কতদিন টিকিয়ে রাখতে পারিস। আর তুই শুধুই আমার, বুঝেছিস? দরজায় কেউ টোকা দিচ্ছে। উঠো এখন, আর তুমি তোমার রুমে যাও। আমি উঠবো না, আমার তো ভালোই লাগছে শুয়ে থাকতে। আমি তো উঠবো না, এমনভাবে শুয়েই থাকবো। যে যা পারবে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই আমাকে পাগল বানিয়েছিস, এখন তুই আমাকে ঠিক করবি। আমি ডাক্তার না যে এমন মেন্টালকে ঠিক করতে পারবো। পাবনায় চলে যাও, ওখানে তুমি ঠিক হবে। পৃথিবীর কোনো ডাক্তার আমাকে ঠিক করতে পারবে না, শুধু তুই আমাকে ঠিক করতে পারবি। তুমি কি উঠবে? দরজায় কেউ টোকা দিচ্ছে। তারপর মনে হচ্ছে ডাকছে। ডাকতে দে। কখনো কে মারলাম? কি মারলাম? এমনভাবে মারবো যে এই দিকের দাঁত ওই দিকে আর ওই দিকের দাঁত এই দিকে চলে আসবে। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। সব বুঝলাম,
কিন্তু তুই মুখে হাত দিয়ে রেখেছিস কেন? তোমার বিশ্বাস নেই, আবার ঠোঁটে কিস দিবা, আর আমি তা হতে দিতে পারি না। এটাই অধিকার আছে শুধু আমার গার্লফ্রেন্ডের, মানে আমার হবু বউয়ের। আর একবার যদি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করিস তাহলে তোর কী যে করবো আমি নিজেও জানি না। আর তুই মুখ থেকে হাত সরাবি না কামড় দেবো বুকের মধ্যে? এই না না, ওখানে শুধু আমার গার্লফ্রেন্ডের অধিকার আছে। তুমি কি এখন ছাড়বে? জোর করে ছাড়াতে লাগলাম, কিন্তু কুত্তি আরও শক্ত করে জড়িয়ে ধরলো। দেখো, ভালো হচ্ছে না। আমি শুধু আমার সাথে এগুলো না করে তোমার রাফিদের কাছে যাও। আমার কথা শুনে আমার হাত কামড়ে ধরলো। তুমি কি কুকুর হয়ে গেলে নাকি? শোন না, আমার মাথার ভিতর না উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘুরঘুর করছে, একটু আদর করে দিবি? তুমি কি সরবা? ছাড়ো বলছি, ছাড়ো। এবার সমস্ত শক্তি দিয়ে ওকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে গেলাম। এরাপু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওর দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুমে এসে মুখে পানি দিয়ে বের হয়ে এসে দেখি ইরাপু নেই। আমি চেঞ্জ করে চাবি নিয়ে চাবি ঘুরাতে ঘুরাতে নিচে নামলাম। নিচে আসতেই কোথায় যাবি তুই? কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে আসতে লাগলাম। তখন আবারও ইরাপু বলল, আমিও তোর সাথে যাব। পাগলের পেট খারাপ তো, আমি বন্ধুর সাথে আড্ডা দিতে যাচ্ছি। আর একটা কথা না বলেও বাইরে চলে এলাম। তারপর বাইক নিয়ে বন্ধুদের ওখানে এলাম। এসে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। তারপর রুমে বসে আছি। তখন ইরাপু এলো। কি হলো, তুমি আমার রুমে কেন? কেন আসতে কি তোর পারমিশন নিতে হবে নাকি? আর তুই কে রে যে রুমে আসতে তোর পারমিশন লাগবে? আজাইরা পেঁচাল না পেরে কি জন্য এসেছো সেটা বলো, আর পড়তে দাও আমাকে। আমি এখন পড়বো। জনাব, আপনার মুখে এ কি কথা শুনিয়াছি? আমি কি ঠিক শুনিয়াছি, না আপনি গুল খেয়ে ভুল বলিয়াছেন? দেখ, এমনভাবে আর বলিস না, তাহলে সত্যি বলছি আমি কখন হার্ট অ্যাটাক করব। ফাজলামি না করে তুমি আমার রুম থেকে যাও তো, শুধু শুধু জ্বালাতে আসে। আর সামনে পরীক্ষা আছে, পড়তে দাও। পরীক্ষার আগের দিন রাতে পড়ে পরীক্ষা দিতে যাওয়া স্টুডেন্ট আরও কিনা পড়বে? আর পরীক্ষা কবে শুনি? চুপ করে আছি আর মনে মনে বলছি, জানি না কবে পরীক্ষা হবে, সেটা তোমার না জানলেও চলবে। এখন তুমি তোমার রুমে যাও। আহা, আজকে সে লেগেছে, মানে সে লেগেছে যেমনভাবে কিস দিয়েছে আমার গার্লফ্রেন্ড। আমার কথা শুনে ইরাপু রেখে থাকলো। তারপর কিছু না বলে আমার কাছে এসে আমার মাথা ধরে সারা মুখে কিস দিতে শুরু করলো। এই, তুমি এটা কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। আম্মু বাঁচাও, তোমার ছেলেকে ডাইনিতে খেয়ে নিল গো। ও আম্মু গো, বাঁচাও। আবার দুজনে কি শুরু করেছে আল্লাহ জানে। এতদিন ছিল না তো, বাসাটা কেমন যেন হয়েছিল। এই শোনো, আমি একটা কথা ভাবছি। কি ভাবছেন ভাবি? ভাবছি দুটোকে বিয়ে দিয়ে দিই। তোমাদের কোনো আপত্তি আছে? ঘরের ছেলে মেয়ে ঘরেই থেকে গেল। তুমি কি বলো ইরার আব্বু? দুজনকে আলাদা করে দিলে কেউ মনে হচ্ছে না ভালো থাকবে। আপত্তি কি জন্য থাকতে যাবে? আমার কোনো আপত্তি নেই। চুপ শালা, আর একটা কথা বললে আমি তোর ঠোঁট ছিঁড়ে ফেলবো। তুমি এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও। এমনভাবে আমার উপর নির্যাতন করছো কেন? দেখো, এগুলোতে শুধু আমার গার্লফ্রেন্ডের অধিকার আছে, আর কারো নেই। আর বউ হলে আমার গার্লফ্রেন্ডই আমার বউ হবে, আর কেউ হবে না। বউ হলে আমি শুধু তোর হব, আর আমি বাদে যে তোর বউ হবে তার কি যে করবো রে। তুমি শুধু এমন করে আমার দেহ পাবা, কিন্তু আমার মন পাবা না। এখন শরত, ইরাপু আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর উঠে বসেছে। এই, তুমি কি করছো? ছাড়ো আমাকে। ও আম্মু, আম্মু গো, বাঁচাও। এই দিলাম টিভির ভলিউম বাড়িয়ে। যা পারছে করুক, ওদের ভিতরে না যাই, সব সময় এগুলো করতে আছে। ভালো লাগে না আর এই সব। হ্যাঁ, তুমি এমন করছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো। ইরাপুকে বিছানায় ফেলে দিয়ে উঠেই বাইরে দৌড়। এক দৌড়ে নিচে নিচে আসতেই আম্মু বলল, এই না গতকাল বললি ঝগড়া করিস না তোরা, আর এখন তো দেখি ঠিকই ঝগড়া শুরু করেছিস। কেউ ওই ডাইনির সাথে ঝগড়া করতে যায়, ওই ডাইনি তো আমার পিছনে পড়ে থাকে, সব সময় অত্যাচার আর নির্যাতন করে। এই, তুই আমাকে কি বললি? আমি ডাইনি তাই না? দাঁড়া, তোর আজকে আমি ঘাড় মটকাবো। একদম ভালো হবে না কিন্তু। ইরাপু আসতেই বড়াম্মুর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। বড়াম্মু ঝাড়ি দিয়ে বলল, এই, তোরা কি এখনো ছোট আছিস নাকি? ছোটদের মতো মারামারি শুরু করেছে, আর তুই এত বড় হয়ে গিয়েছিস।
এখন তুই একটা শিক্ষিকা, তারপরেও এগুলো যাচ্ছে না? আমরা দৈহিক দিক দিয়ে বড় হলেও মনের দিক থেকে একদম কচি বাচ্চা। হ্যাঁ, নিজেকে বাচ্চা দাবি করে। এতদিনে বিয়ে দিলে 10-12টা বাচ্চার মা হয়ে যেত, আর নিজেকে বাচ্চা দাবি করে। আর বড় আম্মু, এটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিতে পারো না? আর কদিন এটাকে পালবা শুনি? ওর বিয়ের বিষয়ে কথা বলছিলাম, ছেলেও ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক মানে? আর ছেলে ঠিক মানে? এত কিছু করবা আমাকে বলবা না? প্রয়োজন মনে করছি না। এটা কিন্তু ঠিক হয়নি। দাঁড়াও না, আগে ছেলের নাম ঠিকানা দাও, তারপর ওর পিন্ডি চটকাবো। কেমনে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে? কি, আমি বাদুড়ের গলায় মালা দেব? কি নাটক দেখো! এতক্ষণ আমার সাথে কি করছিল, আর এখন এখানে নাটক শুরু করেছে। আমি বলছি, আসলে তোমার মেয়ের বয়ফ্রেন্ড আছে, আর তোমরা না জানিয়ে এমন একটা ডিসিশন নিয়ে নিলা। এই কুত্তা, আমার বয়ফ্রেন্ড মানে কি? আমার বয়ফ্রেন্ড পেলে কোথায়? আর আমার বয়ফ্রেন্ড হলি তো তুই। পাগলের মাথা খারাপ যে তোমাকে আমার গার্লফ্রেন্ড করব? আর তোমার বয়ফ্রেন্ড নাই মানে ওই রাফিদরা তাহলে তোমার কে শুনি? তো ওটা আমার ফ্রেন্ড। কেন মিথ্যা বলছো? আর এই বিয়ে ক্যান্সেল করো, আর তোমার মেয়ের ওই ছেলের সাথেই বিয়ে ঠিক করো। কুত্তা, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর কি যে করব। আম্মু, তুমি সরো তো। ওর একদিন তো আমার একদিন। এখন তোমাদের মতামত বলো, সত্যি কি তোর বয়ফ্রেন্ড আছে? এই বিয়ে কি ক্যান্সেল করব? আরে না, তোমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছো, আর এটাকে আমি দেখেছি। এখন সরো, সরো, সরো। ইরাপু আবার আমাকে মারতে এলো। আমি আবারও দৌড় দিলাম উপরে। ইরাপু আমার পিছনে পিছনে আসলো। আমি একবারে ছাদে চলে এলাম। ছাদে এসে এক কোনায় এসে দাঁড়ালাম। মনে মনে তো আমি অনেক খুশি। রেলিং ধরে ছাদের দরজার দিকে তাকিয়ে দেখি ইরাপু দৌড়ে আসে। আপু এসে আমার বুকে ঝাঁপে পড়ে জোরে ধরে হাঁপাতে লাগলো। এরা কবে যে বড় হবে বুঝতে পারছি না। 15-20 বছর আগে যেমন ছিল এখনও সেই একই রকম আছে। আচ্ছা, বিয়ের দিন তারিখ ঠিক করো তাহলে। বিয়েটা জলদি দিয়ে দিই, তারপর আকাশও ওর মতো পড়ালেখাটা চালিয়ে যাবে, আর ইরা ওর মতো কলেজ করবে। তুমি আমাকে এমনভাবে ধরলে কেন? ছাড়ো আমাকে। আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, এতে তোর কি রে? তাই নাকি? তোমার না রাফিদ আছে? ওই রাফিদের কাছে যাও। আমার কথা শুনে ইরাপু আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। আরে মারো কেন? ওর জন্য আমাকে ইগনোর করেছো? যাও, ওর কাছে যাও, আমাকে ছাড়ো। ছাড়বো না। আর তোকে রাগাতে ভালো লাগে, তাই তো ওই রকম করতাম। তুই বুঝিস না, তোকে কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না? কেন তোর গার্লফ্রেন্ড নেই? তুমি এখনো আমাকে মিথ্যা বলছো। তারপর আর কি কি বলেছো শুনি? আমাকে ছাড়ো। আমি সত্যি বলছি, তুই কি আমার সমান এডুকেটেড? তুই তো আমার সমান লেখাপড়া করিস না, একদম পড়ালেখায় গোল্লা। তাহলে তুই তো আমার লেভেলে নেই, তাই না? আবার মিথ্যা বলছো। তুমি এখন কথা ঘুরাচ্ছ। আর তুমি আমাকে ছাড়ো। সত্যি বলছি, তোকে ওভাবে বলিনি তো, এমন কিছু ভাবেই বলিনি। আচ্ছা সরি, আর কখনো বলবো না, এই কানে ধরেছি, সরি। তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে ছাড়ো, আর যে তোমার যোগ্য তার কাছে যাও। আর কি যেন বলতে, আমার জন্য তুমি বিরক্তি ফিল হও। সরি তো, বললাম তো তোকে রাগানোর জন্য এমন বলেছিলাম, কিন্তু আমি বেশি বেশি করে ফেলেছিলাম। আর ট্রেনিংয়ে গিয়ে যে ইগনোরটা করেছো ওটার কী হবে শুনি? তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমাকে অনেক আঘাত করেছো। আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। জোর করে ছাড়িয়ে নিয়ে বললাম, আর কত মিথ্যা বলবা শুনি? বাসায় সবার সাথে কথা বলার সময় ছিল, কিন্তু আমার সাথে তোমার কথা বলার সময় হয়নি। আর কত মিথ্যা বলবা শুনি? তুমি যে জন্য আমাকে ইগনোর করেছো, যার জন্য ইগনোর করেছো, সেগুলো নিয়ে থাকো। আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আমি আসতে যাব, তখন ইরাপু পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি আসতে যাব, তখন ইরাপু পিছন থেকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরবে না, আমাকে ছাড়ো। ইরাপুর হাত ছাড়িয়ে নিতে গিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আর আমি মজা করছি না, সত্যি আমার গার্লফ্রেন্ড আছে। তুই মিথ্যা বলছিস, তোর কোনো গার্লফ্রেন্ড নাই। বলছি না আমার গার্লফ্রেন্ড আছে। এখন তুমি আমাকে ছাড়ো। সত্যি করে বল, না হলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিব।
কথাটা বলেই ইরাপু ছেড়ে দিল। পিছনে ঘুরে দেখি ছাদের রেলিং ধরে উঠতে যাচ্ছে। আমি হাত ধরে টেনে বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম। আবারও ডুকরে কেঁদে উঠল। দাঁড়াও, তোমার কান্না কিভাবে বন্ধ করতে হয় জানি। ততদিন ধরে মাথাটা তুলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলাম। একটু পরে ইরাপুও রেসপন্স করলো। কিছুক্ষণ পরে ছেড়ে দিতেই আবারও লজ্জা পেয়ে বুকে মুখ লুকালো। বাহ, অনেক লজ্জা পাও দেখছি। থুর, কিছু বলবো না, অনেক লজ্জা করে। বউ, ও বউ, এত লজ্জা পাও কি জন্য? ইস, এমনভাবে ডাকো কেন? আমার অনেক লজ্জা করে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও। আবারও ইরাপুর থুতনি ধরে মুখটা উঁচু করে ঠোঁটের উপর কিস দিলাম। মুখ টেনে নিতে যাব, তখন ইরাপু লিপ কিস করতে শুরু করলো। একটু পরে ছেড়ে দিল। তারপর ইরাপু যখন ঠোঁট সরাতে যাবে তখন আমি এবার কিস করতে লাগলাম। দুজনে ছেড়ে দিয়ে হাঁপাতে শুরু করলাম। এমনভাবে কেউ কিস করে? দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রমের জোগাড়। চলো আবারও কিস করি। আই না, আর না। তখন দেখা গেছে কিস করতে করতে বিষয়টা বিয়ের আগে বাসর পর্যন্ত চলে যাবে। তাই তাহলে চলো বাসরটা করিনি। ইরাপু ছেড়ে দিয়ে দৌড় দিল। আমিও ওর পিছনে পিছনে দৌড়াতে লাগলাম। তারপর নিচে চলে এলাম। ইরাপু ওর রুমে চলে গেল। আমিও যেতে যাব, তখন ইরাপু দরজা লাগিয়ে দিল। পাগলিটা। আমি আর কিছু না বলে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। বাপরে বাপ, কি একটা কাণ্ড হয়ে গেল এগুলো ভাবছি। তখন তাবাসসুম আমার রুমে এলো। এসে বলল, কিরে, তোর দেখে আজকাল দেখাই পাওয়া যাচ্ছে না, ছিলি কোথায় তুই? এই তো বিকেলে বাসা থেকে বের হয়েছি, 1.5 ঘন্টা আগে বাসায় এলাম। তারপর আপুর সাথে ঝগড়া হলো, আর এখন শুয়ে আছি। তোর কি অবস্থা বল? ভালো। আচ্ছা শোন না, একটা কথা, আগামীকাল ঘুরতে নিয়ে যাবি বিকেলে? ও কোথাও যাবে না। আর তুই পড়া বাদ দিয়ে শুয়ে আছিস কেন রে? উঠে পড়তে বসবি না কোনো ব্যবস্থা নিতে হবে? আমি কিছু না বলে চুপ করে গিয়ে চেয়ারে বসলাম। তারপর বই খুলে পড়ার ভান করছি। তাবাসসুমকে দেখলাম চলে গেল। ইরাপু আমার কাছে এসে কান ধরে বলল, ঘুরতে বের হবা তাই না? কখন বললাম ঘুরতে যাব? তাবাসসুম বলল, আর তুমি চলে এসে বললে আমি যাব না। আর কান ছাড়ো, লাগে তো। আচ্ছা পর। আর ওর সাথে তোকে বেশি লটর পটর করতে দেখলে তোর কী যে করবো নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আর তুমি যাও, আমাকে একটু পড়তে দাও। ইরাপু কিছু না বলে চলে গেল। আমি পড়তে শুরু করলাম। একটু পরে খাবার জন্য ডাক দিতেই নিচে এলাম। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসি। দরজা বন্ধ করতে যাব, তখন ইরাপু আমার রুমে এলো। তুমি আবার এখন কি জন্য? তোর সাথে ঘুমাবো তাই এলাম। ওই, পাগল হয়ে গেলে নাকি? তবে আমার কোনো আপত্তি নেই, শুতে পারো। তারপর ইরাপুকে নিয়ে কোলে তুলে নিলাম। এই নাম আমাকে, তুই দেখি সত্যি সিরিয়াস হয়ে গেছিস। নামাবো না, এমনভাবেই ধরে রাখবো। আর যদি লাফালাফি করো তাহলে তোমাকে ধপাস করে নিচে ফেলে দিব। কি জন্য এসেছো শুনি? রোম্যান্স করার জন্য এসেছি। আমার কোনো আপত্তি নেই, চলো তাহলে রোম্যান্স করি। থুর ঘুরতে আমার লজ্জা করে। একটা নাইট কিস দে, তাহলে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, কোথায় কিস নিবা? ঠোঁটে, গালে, ঘাড়ে, বুকে, না নাভিতে? এমনভাবে বলছিস কেন? লজ্জা করে না বুঝি? ইচ্ছে তো করছে, কিন্তু এখন না, ফার্স্ট নাইটে নেব। এখন ওগুলো লাগবে না। একটা কপালে আর একটা গালে আর একটা ডিপলি কিস দিলেই হবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইরাপুকে নামিয়ে দিয়ে কপালে একটা কিস দিলাম। তারপর 2 চোখে, 2 গালে আর ঠোঁটে একটা চুমু দিলাম। এবার হয়েছে না? আমি আমার মতো করে কিস দিব। ইরাপু কিছু না বলে ঠোঁটের উপর একটা কিস দিয়ে বলল, গুড নাইট জান। ওকে যেন গুড নাইট। ইরাপু চলে গেল। তারপর আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরাপুটাকে ঘুম ভাঙলো। কিছু না বলে ইশারা করে আমার কাছে ডাকলাম। আমার ইশারা পেয়ে ইরাপু একটু কাছে আসতেই হাত ধরে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। এসে একবারে আমার বুকের উপরে পড়লো। সকাল সকাল কি শুরু করেছিস? এখন ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নে। আসো একটু তোমাকে আদর করে দিই। না থাক, আদর দেওয়া লাগবে না। এখন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আসো একটা কিস দিই। ছি, বাসি মুখে কিস। ছাড়, তোর কিস দেওয়া লাগবে না। ছাড়বো না, কিস দিব, তারপর ছাড়বো, যে ভাবা সেই কাজ।
মাথা ধরে গালে কপালে ঠোঁটে কিস দিয়ে ছেড়ে বললাম, যাও এবার। ছি ছি ইয়াক, থু, হাসি মুখে তুই আমাকে কিস দিলি? দিলাম তো। তারপর উঠে ওয়াশরুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ পরে বের হয়ে নাস্তা করার জন্য নিচে এলাম। কিরে তাবাসুম, রাতে কি ঘুমাসনি নাকি? চোখ কেমন যেন লাল হয়ে আছে। ওই ওরকমই একটু একটু। ও আচ্ছা, পড়াশোনা করছিলি না বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি? হু, আমি বয়ফ্রেন্ড পাবো কোথায়? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও আচ্ছা, খুঁজে দেওয়া লাগবে নাকি? না থাক, তার দরকার নাই। আচ্ছা, কলেজে যাবি না? যাবে তো, তুমি অটো অথবা রিক্সায় চলে যাও, আর না হলে স্কুটি চালাতে শিখে নাও, আমার তাই যাওয়া আসা করবা। তাবাসুম শুধু মাথা নাড়িয়ে চুপ করে খেতে থাকলো। তারপর খাওয়া শেষ করে রুমে এসে বসে আছি। তখন ইরাপু রেডি হয়ে আমার রুমে এলো। আমি ওদিকে হাঁ করে তাকিয়ে আছি। নীলা শাড়ি পরে আছে আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। এমনভাবে দেখিস কেন? লজ্জা করে তো। অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তুমি কি এমনভাবে যাবা? এমনভাবে যাব। নিচ থেকে উপর পর্যন্ত দেখে কাছে এগিয়ে গেলাম। তারপর ইরাপুর সামনে হাঁটু গেড়ে বসে শাড়ি সরিয়ে নাভিতে একটা চুমু দিলাম। চুমু দিতেই ইরাপু কেঁপে উঠল। তারপর কোমরে দিলাম আলতো করে একটা চিমটি। এই কি করছিস? কিছু না বলে উঠে মাথার পিছনে হাত দিয়ে চার ঠোঁট এক করে কিস করতে লাগলাম। একটু পরে ছেড়ে দিতেই রেগে আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। আমি এত সুন্দর করে রেডি হলাম আর তুই সব কিছু নষ্ট করে দিলি। কিছু না বলে কোলে তুলে নিয়ে বললাম, কোনো কিছুই নষ্ট করিনি। এখন চলো তোমার রুমে। আসলে তোমাকে এমন রূপে দেখে নিজেকে সামলাতে পারিনি। তুই এসব কি করছিস? নামা তুই আমাকে। তোমাকে এমনভাবে যেতে দিব ভেবেছো? তুমি এমনভাবে যাও আর তোমাকে সবাই শকুনি চোখে গিলে খাক। আমার বউয়ের সৌন্দর্য আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, বুঝেছো? তুমি বোরকা পরবে, তারপর যেতে পারবা, তার আগে না। তারপর ইরাপুকে ওনার রুমে এসে নামিয়ে দিলাম। আচ্ছা, এবার বোরকা পরে রেডি হয়ে তারপর এসো। তারপর আবারও কপালে চুমু দিয়ে আমার রুমে চলে এলাম। এসে ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। একটু পরে ইরাপু আসতে বললাম, এবার ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। ওকে জনাব, এবার চলেন। তারপর দুজনে কলেজে চলে এলাম। কলেজে আসতেই দুই হারামি চলে এলো। এসে বলল, এই আইটেমটা কে রে? সাথে সাথে মেহেদির গালে একটা পড়ে গেল। মনে তো হচ্ছে মেহেদির এই মাড়ির দাঁত ওই মাড়িতে হয়ে গেছে। বেয়াদবগুলো কবে থেকে তোরা এমন বেয়াদব হয়েছিস? দাঁড়া, তোর আব্বুকে আজকেই বুঝছি। আমি মেহেদির দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলাম। ইরাপু চলে গেল। ইরাপু যেতেই মেহেদি মারতে শুরু করলো। আবে মারিস কেন? এখানে আমার দোষ কোথায়? তুই তো কিছু না বলে আইটেম বলে সম্বোধন করলি। কিন্তু ইরা আপু তোর সাথে যে, আর আগে বলবি না এটা ইরা আপু? তো তোর সাথে আসবে নাকি? আমি কি জানতাম নাকি তুই লুচু এটা বলবি? আর বিয়ের দাওয়াত খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাই নাকি? কিন্তু কিভাবে কি? আরে বাসাদের সবাই মিলে বিয়ে ঠিক করেছে। বিয়েদের ঠিক করে আমাদের না জানিয়েই। এখন না, বিকেলে নিস। এখন চল আড্ডা দিই। তারপর কি? আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। দুপুরে টিফিনের সময় দেখলাম ইরাপু এক সিনিয়র ভাইকে ইচ্ছে মতো থাপ্পড় দিচ্ছে। না জানি আবার কি করেছে ওই বড় ভাই। এই তুই কে রে? তুই আমাকে থাপ্পড় দিস? না জেনেই আমার সাথে ফ্ল্যাটিং করতে আসছো? আমি তোমাদের ম্যাম, ওয়েট করো, তোমাদের সব কয়টাকে কলেজ থেকে টিস দিয়ে বের করার ব্যবস্থা করছি। ম্যাম ভুল হয়ে গেছে, এই কাজ ভুলেও করিয়েন না। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? ম্যাম বলি একটা বুঝেন কেন আলাদা। ম্যাম ভুল হয়েছে, আর কারোর সাথে এরম করব না। ফ্ল্যাটিং করবা ঠিক আছে, কিন্তু দেখে শুনে করবা। যদি আবারও ভুল হয়েছে তাহলে তোমাদের একটাকেও ছাড়বো না। ওই র্যাগিংয়ের কথাগুলো ভুলে গেছো নাকি? তখন সিনিয়র আপুর হয়ে র্যাগিং দিয়েছি, আর এখন তোমাদের ম্যাম হয়ে র্যাগিং দিব। অস্ত্র জমা করেছি, কিন্তু এখন অস্ত্র চালাতে ভুলিনি। সরি ম্যাম, আর এমন হবে না। আচ্ছা ম্যাম, এখনো সিঙ্গেল আছেন? না, তোমরা শুধরাবা না, তোমাদের একটা ব্যবস্থা করতেই হবে। সরি ম্যাম, আর এমন হবে না। আচ্ছা ম্যাম, গেলাম। শয়তান ছেলে পেলে সব। টিফিনের সময় সবাই মিলে বসে আছি।
নুসরাত এসে পাশে বসলো। নুসরাত আমার পাশে বসতেই উঠে দাঁড়িয়ে গেছি। আমার এমনভাবে উঠাতে অবাক হয়ে তাকিয়ে আছে। তুই এমন ভাবে উঠলি কি জন্য? আমাকে কি অকালে মেরে ফেলবি নাকি? দেখ, তুই আমার থেকে একটু দূরে দূরে থাক, না হলে আমার হাত পা একটাও আস্তে থাকবে না। এতটা ভয় পা? ভয় পায় মানে? আজ তো একটা ডাইনি সুযোগ পেলে কি যে অবস্থা করে। তবে এটাই অনেক ভালো। আই লাভ হিম। হয়েছে হয়েছে, আমার সামনে আর ভালোবাসা প্রকাশ করতে হবে না। আচ্ছা, এখনো পর্যন্ত কিছু করতে পেরেছি? পারবো না মানে? শুধু ফিজিক্যালটাই বাকি আছে। ওরে সালা, তুই তো দেখি অনেক ফাস্ট। চালিয়ে যা তুই। তুই বললেও আর না বললেও। তারপর আবারও ক্লাসে চলে আসলাম। তারপর ক্লাস শেষ করে ইরাপুকে নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাচ্ছি, তখন ইরাপু এলো। আর তাওয়ার সময় এলো। একা একা খাচ্ছিস, ডাকতে পারিস না? দুজনে এখন একদম ঝগড়া করবি না, একদম চুপচাপ খেয়ে নে। ইরাপু আর কিছু না বলে পাশের চেয়ার টেনে খেতে বসলো। বসতে বসতে দিল একটা চিমটি। ও মা গো! ইরা, এবার কিন্তু তুই মার খাবি, চুপ করে খেতে পারিস না। এমনভাবে মারবো মারবো না বলে একটা মাইর দিতে পারো না? তুই বেশি বকবক করলে তোকেই মাইর দেবো। বড়াম্মু, তোমার মেয়ে আমাকে মারলো। এই কুত্তা, তোকে মারলাম কখন? এবার সত্যি সত্যি ইরা তোকে মারবো। ইরাপু আর কিছু বলল না, চুপ করে খেতে লাগলো। আমিও খেতে লাগলাম। তবে এটা নিশ্চিত, পরে কপালে দুঃখ আছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। শুয়ে আছি, তখন ইরাপু আমার রুমে দরজা লাগিয়ে এলো। এই, একদম কিন্তু আমাকে মারবা না। ইরাপু কিছু বলছে না। ডেবিল মার্কা হাসি দিয়ে আমার কাছে এসে আমার পর শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি মারতে পারি গোজান? তুমি তোমার কলিজা, আমার সোনা, আমার রূপা। কিন্তু তুমি তোমার রুমে না গিয়ে আমার রুমে আমার উপর কি? হ্যাঁ, এটাই আমার রুম, যেখানে শুয়ে আছি সেটাই আমার বিছানার, এটাই আমার বালিশ। শোন না, তোর বুকে একটা কামড় দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, আর তুমি দিলে কি আমি ছেড়ে দিব? আমিও দিব। না, থাক তাহলে। আর আমাকে একদম জ্বালাতন করবি না, আমি ঘুমালাম। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও, আর আমাকে ঘুমাতে দাও। বলছি না আমাকে জ্বালাতন করবি না, আমার অনেক ঘুম আসছে। কথাটা বলেই ইরাপু ঘুমিয়ে পড়ল। আমার আর ঘুম হলো। ইরাপুকে জড়িয়ে ধরে আমিও ঘুমানোর চেষ্টা করলাম। এত জ্বালাতন করলে কি চলে? আমিও কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বেশ অনেকক্ষণ পর ইরাপুর নড়াচড়ার জন্য ঘুম ভাঙলো। হালকা একটু চোখ খুলে দেখি আমার মুখের দিকে তাকিয়ে আছে। ডাইনি নিজেও ঠিকমতো ঘুমাবে না, আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না। গেলাম ঘুরে। আমার ঘুরে যাওয়াতে ইরাপু বিছানায় পড়ে গেল। তুমি না ঘুমাবা, তাহলে জেগে আছো কেন? ঘুম ভেঙে গেল। ওকে, এখন তাহলে ঘুমাতে দাও, আর তুমি তোমার রুমে যাও। আর আমার মাইন্ডের ভিতরে কিন্তু উল্টাপাল্টা চলছে, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। সমস্যা কোথায়? ঘটুক। বিয়ের আগেই মা হবার ইচ্ছা নাকি? তুমি তোমার রুমে যাও তো, আর আমাকে ঘুমাতে দাও প্লিজ। ওকে, ঠিক আছে। ইরাপু চলে গেল। আমি এমনভাবে শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়লাম। বিকেলে ইরাপুটাকে ঘুম ভাঙলো। আবার কি হলো? বিকেল 5টা বাজে, ওঠেন এবার জনাব। আচ্ছা যাও, আমি উঠছি। ইরাপু রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে, তাই উঠে চুপচাপ ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি ইরাপু রুমে নেই। যাই, বাড়ি থেকে ঘুরে আসি, তারপর বাইরে চলে এলাম। সন্ধ্যায় ইরাপুর ফোন পেয়ে বাসায় এলাম। তাও আবার এক বক্স চকলেট নিয়ে এসে হাতে দিয়ে বললাম, এ নাও চকলেট। তারপর উপরে চলে আসলাম। ওইদিকে আসসালামু আলাইকুম আপা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা, তোমাকে যে জন্য ফোন করেছি, বল। আমি তোমার ছেলেকে আমার মেয়ের বর বানাতে চাই। তোমার ছেলেকে আমার জামাই বানাতে চাই। আমি চাই আমাদের সম্পর্কটা আরও গাঢ় হোক। যে সম্পর্কে আছে এটাই সবচেয়ে ভালো ভালো সম্পর্ক। ভাই বোনের সম্পর্কের কাছে অন্য কোনো সম্পর্ক লাগে নাকি? তা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার ছেলেকে আমার জামাই বানাতে চাই। সেটা সম্ভব নয়। ওর বিয়ে গতকাল ঠিক করা হয়ে গেছে, আর তুই যদি আগে বলতি তাহলে ভেবে দেখা যেত। কি বিয়ে ঠিক মানে? আম্মু তো বলতো তোমার ছেলেকে নাচ জামাই বানাবে, আর তাবাসুম ওকে ভালোবাসে, তাই তো ওখানে গেছে। সেটা সম্ভব না।
আর বানাবে বললেই তো আর হয়ে যায় না। হয়তো আম্মু মজা করে বলতো। আপা, তুমি কিন্তু এটা ঠিক করলে না। আর তুমি ভালো করে জানো আম্মু মজা করে বলতো না। এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি কথা দিয়েছিলাম তোর মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব। আচ্ছা, আমি কি কথা দিয়েছিলাম? তুমি এটা ঠিক করলে না আপা। তুমি কি করে পারলে অন্য জায়গায় বিয়ে ঠিক করতে? আরে ভাই, তুই তো আজব। আমি কি ওয়াদা করেছিলাম যে তোর মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দিব? বা আম্মুকে আমাকে ওয়াদা করিয়ে নিয়েছিল নাকি? এই যে একটু আগে সুন্দর সম্পর্কের কথা বলেছিলে, সেটার মনে হয় ভালো সম্পর্ক থাকবে না। মানে তুই কি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছিস? আচ্ছা শোন, আমি তো আর নিজের ছেলের সুখ নষ্ট করে তোর সাথে সম্পর্ক ঠিক করতে পারি না। আমার ছেলের ভালোতেই আমাদের ভালো। তুই যখন সম্পর্ক নষ্ট করতে চাইছিস তখন তোকে আর কি বলবো বল? আর তোর আব্বু আম্মু ভালোভাবেই জানতো এরা আর ওর সম্পর্কটা কেমন ছিল। দুজনে দুজনকে ছাড়া একটা দিনও ভালোভাবে থাকতে পারতো না, আর এখনও পারে না। এরা এই একটা মাস ছিল না, তাই আমি আমার ছেলেকে দেখেছি ওর অবস্থা কেমন হয়েছিল। ওদের আলাদা করার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, সমস্যা নেই। তাই বলে সত্যি সত্যি আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিবি? আর ছেলের অভাব আছে নাকি? তোর মেয়ের জন্য ভালো ছেলে খুঁজে দিব। তার প্রয়োজন নেই। এ বলে মামা ফোন কেটে দিল। সবাই বসে আছি, তখন তাবাসুমের ফোনটা বাজতেই ও চলে গেল। আমরা আমাদের মতো করে বসে আছি। আমরা বলতে আমি, বড় আব্বু, আমি, বড় আম্মু, বড় আব্বু আর ইরাপু। আম্মুকে দেখলাম কেমন মনটা খারাপ, রান্নাঘরের দিকে যাচ্ছে। জিজ্ঞেস করব মন কেন খারাপ? না, পরে জিজ্ঞেস করব। একটু পরে দেখি তাবাসুম সব ব্যাগ নিয়ে নিচে নামছে। আমি ওর এমনভাবে আসাতে অবাক হয়ে তাকিয়ে আছি। নিচে আসতে জিজ্ঞেস করলাম, কিরে তুই এমনভাবে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বাসায় চলে যাব। বাসায় মানে? কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি, এমনিতেই বাসায় চলে যাব। কিছু যদি না হয়ে থাকে তাহলে এমনভাবে সব কিছু নিয়ে যাচ্ছিস কেন? যদি বাসায় যাওয়ার হয় তাহলে এমনি যেতি, তাই না? একেবারে বাসায় চলে যাব, এখানে আমার ভালো লাগছে না। ইরাপুর দিকে তাকিয়ে বললাম, তুমি কি কিছু বলেছো? না তো, আমি আবার কি বলবো? আম্মু, আম্মু এদিকে আসো। আম্মু আমার এমন ডাক শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসতেই বললাম, তাবাসসুম সব কিছু নিয়ে চলে যাচ্ছে। যেতে দে। মানে ঠিক বুঝলাম না কিছুই। তুমি কিছু না বলে বলছো যেতে দে, আর তোমার মন খারাপ কি হয়েছে কি বলো তো? তোর মামা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিবে বলছে, আর তাই হয়তো তাবাসসুমকে ডেকে নিল। ঠিক বুঝলাম না, মামা এমন কথা বললো কেন? তোর আর তাবাসসুমের বিয়ের কথা বলেছিল, আমি বারণ করেছি বলে এমন বলল। তারপর আম্মু সব কিছু বললো। বলতে গিয়ে কেঁদে দিয়েছে। আমি কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছি। এর ভিতরে তাবাসসুমের দিকে তাকিয়ে দেখি ও নেই, চলে গেছে। আচ্ছা তুমি একটু বসো, দেখি ও আবার কোথায় গেল। বাসা থেকে বেরিয়ে দেখি নেই। একটু এগিয়ে গিয়ে দেখি অটোতে উঠে গেল। কি আর বলবো বুঝতে পারছি না। তাবাসসুমকে ফোন দিলাম কিন্তু কেটে দিল। আরও 2বার দিলাম কিন্তু রিসিভ করলো না। ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে দেখি ইরাপু আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি পাশে গিয়ে বললাম, কান্না করিও না, শান্ত হও। আম্মু চোখ মুছে চলে গেল রান্নাঘরে। চুপ করে বসে থাকলাম। একটু বসে থেকে রুমে এলাম। একটু পরে ইরাপু আমার রুমে এলো। এসে বলল, তুই তাবাসসুমকে বিয়ে করে নে। শুনতে পাসনি? জোর করেই তো বললাম তুই তাবাসসুমকে বিয়ে করে নে। আমি চাই না তোদের সাথে তোর মামার সম্পর্ক নষ্ট হোক। আর ছোট আম্মুর আমার কান্না দেখে অনেক খারাপ লাগছে। উঠে গিয়ে ওর কাঁধের উপর 2 হাত রেখে চোখে চোখ রেখে বললাম, ওটা না বলে মরে যেতে বলো, ওটাই ভালো হবে। ওটা না করে মারাই চাই, কি বলো? আমার কথা শুনে ইরাপু আমার মুখে হাত দিল। চোখে পানি চলচল করছে। কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলল, এমন কথা আর কখনো বলবি না। তুই মারা গেলে আমার কি হবে? আমিও যে তোকে ছাড়া মারা যাব। যদি থাকতে নাই পারবা তাহলে বলো কেন অন্য কাউকে বিয়ে করতে? আর পাগল নাকি যে আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করব? তুমি যদি আমার না হও তাহলে কাকের মতোই করে বাকি জীবন কাটিয়ে দিব। কাক যেমন সঙ্গী হারানোর পর আর জোড়া বাঁধে না, তেমন আমি অন্য কোথাও জোড়া বাঁধবো না। তোকে ছাড়া আমি ওই নীলদেবীর মতো মারা যাব। তুই আমার সব অপূর্ণতার মধ্যে এক পূর্ণতা। তাহলে বলছো কেন যেতে?
বললেই চলে যাব নাকি? এর মন বোঝা বড় কঠিন। নিজেই যেতে বলছে, আর পরে আবার বলছে বললেই চলে যাবে নাকি। আহা, আমি কি যেতে চেয়েছি নাকি? আচ্ছা, আর কান্না করতে হবে না। কেঁদে যাচ্ছে তো টুকরে টুকরে কেঁদে যাচ্ছে। না, এর কান্না এমনভাবে থামানো যাবে না। সুন্দর করে মাথা তুলে ঠোঁটের সাথে ঠোঁট মিলে দিলাম। এবার চুপ করে গেছে। ঠোঁটে আলতো কামড় দিয়ে ছেড়ে বললাম, ছেড়ে যাচ্ছে কে শুনি। কিছু না বলে আবারও জড়িয়ে ধরলো। এমনভাবেই জড়িয়ে ধরে রাখবে নাকি? হুম, এমনভাবে জড়িয়ে ধরে থাকবো। আচ্ছা থাকো, কোনো সমস্যা নেই। দেখি কতক্ষণ জড়িয়ে ধরে রাখতে পারো। আহা, ছাড়ছো কেন? জড়িয়ে ধরে রাখো। আমার যখন ইচ্ছে জড়িয়ে ধরবো, যখন ইচ্ছে ছাড়বো। এতে তোর কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ইরাফু চলে গেল। এই মেয়ে কখন কী যে করে বুঝতে পারি না। বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকতেই খেয়ে আবারও রুমে এসে পড়তে বসলাম। বেশ কিছুক্ষণ পরে ইরাফু আমার হাত সরিয়ে কোলের উপর বসে ঠোঁটের উপর চুমে দিল। ওই, তুমি কি পড়তে দিবা, না সবসময় এমনভাবে টর্চার করবা? ছোট মানুষ আমি, এত নির্যাতন করলে কিভাবে সহ্য করব শুনি? এগুলো তো কিছুই করিনি। কিছুদিন অপেক্ষা করো, তখন বুঝবে রোমান্টিক অত্যাচার কাহাকে বলে, কত প্রকার আর কি কি। তাই নাকি? দেখি কি কি করো। আচ্ছা থাকো, আমি গেলাম। গুড নাইট। বাহ, এখন দেখি তুমি করে বলছো। বরকে তো আর তুই বলে ডাকা যায় না, তাই না? সে বয়সে বড় হোক বা ছোট, স্বামী তো, তাই ভাবছি তুমি করেই বলবো। বাহ, ভালোই তো। আচ্ছা, গুড নাইট। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ইরাপু গালে একটা চুমু দিয়ে উঠে চলে গেল। আমিও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন নাস্তার টেবিলে সামনে 20 তারিখ সোমবার, বিয়ের তারিখ ঠিক কর। হাতে সময়ও পাওয়া যাবে কয়েকদিন। যেটা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে, 20 তারিখই দিন করা থাকলো তাহলে। আব্বু আর বড় আব্বু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। আর ড্যানিটা আমার পায়ে শুশুড়ি দিচ্ছে আর চিমটি দিচ্ছে। আমিও ইরাপুকে চিমটি দিচ্ছি আর মিটমিট করে হাসছি, আর ইরাপুও হাসছে। একেই বলে আধুনিক যুগ। বিয়ের কথা শুনেই সবাই লজ্জা পায়, আর এই দুটো নির্লজ্জের মতো হাসছে। বরাবর কথা শুনে বললাম, আহা, লজ্জা পাওয়ার কি আছে? এটা কোনো লজ্জা পাওয়ার কথা হলো নাকি? দুজন তো সেই ছোটবেলা থেকেই নির্লজ্জ। এখানে তোমার লেহার ভুল আছে। আর আজকে আমার ভয়েসটা দিও। তাই আমার লজ্জা সম্পর্কে বলে তুমি লজ্জা পেও না। তারপর চুপ করে খাওয়া শেষ করে রুমে চলে এলাম। তারপর রেডি হয়ে ইরাপুর রুমে এলাম। দেখি হিজাব ঠিক করছে, তাই আমি বিছানায় বসলাম। ইরাপুর রেডি হওয়া শেষ হতেই দুজনে একসাথে কলেজে চলে এলাম। ইরাপু অফিসের দিকে চলে গেল আর আমি বন্ধুদের কাছে এসে বসে পড়লাম। কিরে, তোদের অবস্থা কি বল? এই তো ভালো, তোর? আলহামদুলিল্লাহ ভালো। আর 20 তারিখে বিয়ের ডেট ফাইনাল। বাহ, ভালোই তো। তাহলে ট্রিট দে। জায়গা মতো খাবি নাকি? গতকাল বিকালে ট্রিট দিলাম না? এখন জায়গা মতো লাথি খেলে বল, আমার দিতে কোনো আপত্তি নেই। না ভাই থাক, দরকার নাই। তাহলে চুপ কর। কিরে, তুই এমনভাবে দেখিস কি জন্য? ওদের ট্রিট দিলি, কিন্তু আমার ট্রিট কোথায়? হুম। আচ্ছা চল, ট্রিট দিচ্ছি তোকে। চল পেটুকে দল, তোরা 10 টাকার চিপসের একটা প্যাকেট নিস, একটা করে। থাক ভাই, তোর ট্রিট দেওয়া লাগবে না। থাক তাহলে। নুসরাত চল। তারপর নুসরাত আমার সাথে ক্যান্টিনে এলো। দুজনে খাবার অর্ডার দিয়ে বসে আছি। তখন দুজনে এলো, এসে চেয়ারে বসে পড়লো। কিরে, তোরা দুজনে কি জন্য এসেছিস? আমি তোদের কোনো কিছুই দিতে পারবো না। আচ্ছা, তোকে একটা ফটো দিচ্ছি, দেখ তো। এটা যদি ইরা আপুকে দেখাই তাহলে তোর কি হবে শুনি। এই যে দেখ এটা। আমি আর নুসরাত বসে আছি। ওটার পিক হারামি দুজনে নিয়েছে। এটা কিন্তু ঠিক না। রাগ তোর ঠিক ভুল। ট্রিট দিবি নাকি সেটা বল। ব্ল্যাকমেল করছিস তো কর। চোরের 10 দিন তো মালিকের 1 দিন। তোর কি অবস্থা হবে সেটা সময় বলবে। কি খাবি সারা রাখা? কিচ্ছু লাগবে না, বিকেলে হোটেলে নিয়ে গেলেই হবে। পাগলের মাথা খারাপ তো? এখানে খেলে কিছু খা, না হলে তোদের আর কিছু দিতে পারবো না। পারলে তুই গিয়ে দেখাতে পারিস। যা, গিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে। শালা, একবার সুযোগ পেয়ে যাই, তারপর বোঝাবো তোদের। রাকিবকে অর্ডার দিয়ে আসলো, আর আমরা যা অর্ডার দিয়েছিলাম ওগুলোও দিয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বের হয়েছি, তখন তাবাসসুমকে দেখে দৌড়ে ওর কাছে গেলাম। কিরে, কি অবস্থা?
ভালো। আপনার? আপনি করে বলছিস কেন? আর তুই সব কিছু জানার পরেও কিভাবে আমাকে ভালোবাসলি? তুই তো সব কিছুই জানতি, তাই না? বল। আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। বাসায় মনে হচ্ছে চলে যাচ্ছিস। হুম। তারপর পাশ কাটিয়ে চলে গেল। ওর দিকে তাকিয়ে আছি, দেখলাম হাত দিয়ে চোখ মুছছে। ওর দিকে তাকিয়ে থেকে আবারও বন্ধুদের কাছে চলে এলাম। বন্ধুদের কাছে আসতেই রাকিব বলল, কিছু কি হয়েছে? হুম। তারপর গতকালের সব কিছু ওদের বললাম। সব শুনে রাকিব বলল, কি আর বলার, বল। আচ্ছা, ওইসব বাদ দে। হুম। তারপর আবারও ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন থেকে তাবাসসুমকে কলেজে দেখিনি। হয়তো এই কলেজ থেকে চলে গেছে 2 দিন পর বিয়ে, তাই বাসা সুন্দর করে সাজানো হয়েছে আর ভালো মতোই তোড়জোড় চলছে। রাতে চুপ করে ছাদে দোলনায় বসে আছি, তখন ইরাপু পাশে এসে বসলো। এই যে ম্যাম, রান্নাবান্না শেষ? দুইটা আম্মু থেকে এত রান্না শিখে হবে কি? আস্তে আস্তে শিখে নেব। অনেক ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, হাত সরাও, নমর কোলে মাথা রেখে শুই। কোনো কাজ না করে ক্লান্ত? ইস, শান্তি শান্তি। আচ্ছা, মাথায় হাত বুলিয়ে দাও তো। ওকে, ঠিক আছে। ইরাপুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে, দুষ্টু এমন চাই আরো বেশি পেতে। কি জানি তোমার মধ্যে কি এমন আছে, কেন যে এমন চাই তোমাকে আরো বেশি করে কাছে পেতে। কতটা কাছে পেতে ইচ্ছে করছে শুনি। যতটা কাছে পেয়ে আমি আর তুমি থেকে আমরা 3জন হব। তাই? আচ্ছা, যখন এত করে কাছে পেতে ইচ্ছে করছে তাহলে চলো বাসাটা সেরে নি। না থাক, বিয়ের পর একবারে যুদ্ধের ময়দানে নামবো। এখন ওই সব কিছুই হবে না। আচ্ছা, কয়টা ভেবে নিবা? ভাবছি ফার্মিং করব, ফার্ম দিব একটা। এত প্রোডাকশন কোথা থেকে আসবে? আমি আর তুমি প্রতি বছর একটা করে। পারবা সামলাতে? তুমি সাথে থাকলে সব কিছু পারবো। আহা, শোনা গো আমার। আচ্ছা, দেখা যাবে কয়টা ভেবে নিবা। তারপর আর কিছুক্ষণ ছাদে থেকে আসতে যাব, তখন ইরাপু বলল, আমাকে কোলে নিয়ে নিচে চলো। কিন্তু আচ্ছা ঠিক আছে, চলো। তারপর ইরাপুকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। তারপর ওর রুমে এসেই নামিয়ে বললাম, হয়েছে এবার? না, হয়নি। আচ্ছা দাঁড়াও, এবার হয়ে গেছে। ওকে। তারপর ইরাপুর রুম থেকে আমার রুমে চলে এলাম। এসে গেম খেলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে খেতে ডাকতেই খেতে এলাম কাছে। তখন সবাই বিয়ের বিষয়ে কথা বলছে আর আমি নীরব দর্শকের মতো শুধু চুপ করে শুনে যাচ্ছি। পরের দিন কলেজ থেকে এসে দেখি মেহমানে বাসা ভর্তি হয়ে গেছে। বাহ, ভালোই তো। তারপর ফ্রেশ হয়ে ইরাপুর রুমে এলাম, কিন্তু রুমে নেই। ওয়াশরুম থেকে আওয়াজ আসছে, তাই বিছানায় চুপ করে বসে থাকলাম। একটু পরে ইরাপু ওয়াশরুম থেকে গুনগুন করে গান গাইতে গাইতে তোয়ালে পরে বেরিয়ে রুমে দরজা লাগিয়ে বিছানার দিকে এলো। আমি যে এসেছি খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখন বলল, তুমি আমার রুমে কখন আসলে? 5 মিনিট মতো হয়েছে, কিন্তু তোমার এমন রূপে তো মুগ্ধ হয়ে গেছি আমি। ইচ্ছে করছে তো অন্য কিছু করতে। উঠে ইরাপুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি, আর ইরাপু পিছিয়ে যাচ্ছে। পিছনে যেতে যেতে ড্রপের সাথে লেগে গেল, আর যেতে পারছে না। আমি একদম কাছে গিয়ে কোমরে হাত দিয়ে আমার সাথে শক্ত করে চেপে ধরলাম। ইরাপু শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। 2 হাত দিয়ে আমার সাথে চেপে ধরে কিস করতে গেলাম, তখন ইরাপু চোখ বন্ধ করে নিল। ইরাপুর ঠোঁট দুটো কাঁপছে। তারপর 4 ঠোঁট এক করে দিলাম। ইরাপুও রেসপন্স করলো। বেশ কিছুক্ষণ পরে কিস করার পর ছেড়ে দিলাম। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? আজকে কি মনে করে আমার রুমে আসা হলো শুনি? আজকে কেন জানি ইচ্ছে হলো, তাই আসা। আমার কিন্তু আরো কিস করতে ইচ্ছে করছে। কথাটা বলেই ইরাপু আবারও 4 ঠোঁট এক করে কিস করতে লাগলো। আবারও কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে শুরু করলাম। আবারও কিস করতে মন চাইছে নাকি? এখন আমার অন্য কিছু করতে মন চাইছে। না থাক, এখন নয়, আগামীকাল রাতে। এখন আমি চাইছো না, তুমি রেডি হয়ে খেতে আসো। আর যদি বলো আমার সামনে চেঞ্জ করবা, তাহলে আমার দেখতে কোনো সমস্যা নেই। লুচু ছেলে, আমার অনেক লজ্জা করবে এখন। যাও। এখন যাচ্ছি ঠিক আছে, তবে বিয়ের পর তুমি চেঞ্জ করবে আর আমি থিয়েটারে মুভি দেখার মতো করে হাতে চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে ফিল নিয়ে বসে বসে দেখব। লুচু কোথাকার,
যাও রুম থেকে। ওকে ওকে, যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, দরজা আটকে দাও। তবে তোমাকে অমনভাবে দেখার অনেক ইচ্ছে। তবে রে শয়তান। ইরাপু তেড়ে আসতেই দরজা খুলে নিচে চলে আসলাম। তারপর খাচ্ছি, তখন ইরাপু নিচে এলো। তারপর খেয়ে দিয়ে উপরে চলে আসলাম। তারপর কাজিনদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। মামাদের বাসা থেকে কেউ আসেনি, মনে হয় না কেউ আসবে। এমনভাবে সময় কেটে গেল। সন্ধ্যায় হাতে ফুফাতো বোনরা মেহেদি দিয়ে দিল। তারপর রাতে গায়ে হলুদ হলো। হাসি আনন্দের মধ্য দিয়ে সময় কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরাপুটাকে ঘুম ভাঙলো। হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আমার উপর ফেলে দিয়ে মুখের উপর আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে বললাম, অনেক সুন্দর লাগছে গো তোমায়, মন চাইছে একটু আদর করে দিই। বার করেছে কে? তাই? কিন্তু এখন আদর করব না, একবারে রাতে করব। একবারে সারা রাত যুদ্ধ চলবে। দেখা যাবে কত পারো। এখন সারো, তারপর উঠে ফ্রেশ হয়ে খেতে আসো। আগে জি ম্যাম। ইরাপুর কপালে একটা চুমু দিয়ে ছেড়ে দিতেই উঠে গেল। তারপর চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করবার জন্য এলাম। তারপর ধুমধামের মধ্য দিয়ে বিয়েটা হয়ে গেল। ও রাতে আমার রুমেই বাসর ঘর সাজানো হয়েছে। বন্ধুরা সাথে দাঁড়িয়ে আছি। শালা হারামিরা আমাকে যেতেই দিচ্ছে না। হঠাৎ করেই ইরাপুর কণ্ঠে পিছনে ঘুরলাম। দুজনে কিছু না বলে চলে গেল। তুমি এখানে যে? না, এমনিতেই আসলাম। ভাবছি ছাদেই বাসর করব। আহা, আগে বললে ছাদে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করতাম। আরে না, মজা করলাম। আচ্ছা চলো, কিছুক্ষণ চন্দ্রবিলাস করি। তাই? আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার কোলে মাথা রাখছি। না থাক, অন্যদিন চন্দ্রবিলাস করব। এখন রুমে চলো। না, একটু থাকি, তারপর না হয় যা হবার সব কিছু হবে। ইরাপুকে কোলে তুলে নিয়ে এসে দোলনায় বসিয়ে দিলাম। তারপর কোলে মাথা রেখে ইরাপুর হাত আমার মাথায় রেখে বললাম, নাও হাত বুলিয়ে দাও। ইরাপু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইরাপুর মুখের দিকে তাকিয়ে বললাম, জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি। জানতাম না কাকে ভালোবাসা বলে, তুমি শিখিয়েছো। ভালোবাসি, লাভ ইউ। আই লাভ ইউ টু। না, বাংলা ভাষায় বলো। একবারে ফিল নিয়ে বলো, ভালোবাসি। ওকে ম্যাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আস্তে আস্তে তো জোরে চিৎকার দিয়ে সবাইকে এখানে ডাকবা নাকি? আচ্ছা ঠিক আছে, একটু কাছে এসো। আমার কথা শুনে ইরাপু মুখটা নিচু করতেই গালে একটা চুমু দিয়ে বললাম, ভালোবাসি জানো, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। ইস, হয়েছে। বউ শোনো না গো, ও বউ শোনো না। বলো না গো, শুনছি তো। এখানে 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 কিস দাও না গো। ওকে দিচ্ছি। হয়েছে এবার? এগুলো নিয়ে কি মন ভরে নাকি? রুমে চলো, ইচ্ছে মতো কিস দেব, একেবারে মন ভরিয়ে দেব। ওকে ম্যাম, চলেন। তারপর উঠে ইরাপুকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। ইরাপু আমার বুকে মুখ লুকিয়ে রাখলো। তারপর আমি আমার রুমে এসে শুয়ে দিয়ে উপরে শুয়ে ঠোঁটের দিকে তাকিয়ে বললাম, এখন কি কি খেলা হবে? তাই আমিও দেখব তোর কত দূর। আমি ইরাপুর উপর থেকে উঠে পড়লাম। আচ্ছা, চেঞ্জ করে নামাজ পড়ে নাও। যাও চেঞ্জ করে আসো। ইরাপু উঠে গিয়ে চেঞ্জ করে অজু করে আসলো। আর আমিও গিয়ে উঁচু করে এসে দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। তারপর ইরাপুকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে উপরে উঠে চার ঠোঁট এক করে দিলাম। ইরাপুও রেসপন্স করলো। কিছুক্ষণ পরে ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে মুখ ডুবিয়ে কিস করতে শুরু করলাম। তারপর নামতে নামতে বুকে, তারপর নাভিতে খিদিতেই ইরাপু কেঁপে উঠলো আর আমার মাথার চুল খামচে ধরলো। একটা সময় ইরাপু পাগলের মতো হয়ে গেল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সব কিছু ইতিহাসের পাতায় লেখা থাকলো। আর বিয়ে করে নেন, তাহলে এই ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো গল্পে দেখা হবে।